ওকে, সো এখানে লাস্ট লাইনটা বুঝতে পারো নাই, তাই তো? হ্যাঁ স্যার। এখানে বেসিক্যালি আমরা তো এক্স অফ টি কি ধরছি, যে এক্স অফ টি ডিনোটস দ্য অ্যামাউন্ট অফ কার্বন 14 রিমেইনিং এট টাইম টি। ঠিক আছে, যে কোনো সময় টিতে কতটুকু বাকি আছে, কার্বন 14 কতটুকু বাকি আছে। এখন যেহেতু বলা হয়েছে যে a fossilized bone is found to contain 0.1% of its original amount of carbon 14, তার একেবারে সে যখন মারা গেছে তার যে কার্বন 14 শরীরে যা ছিল সেইটার 0.1% বর্তমানে আছে। ঠিক আছে, যখন তুমি ওই হাড্ডিটা পরবর্তীতে যখন পাওয়া গেছে ফসিলটা, ঠিক আছে, ফসিলটা যখন পাইছে তখন ওই অরিজিনাল অ্যামাউন্টের 0.1% আছে দেখছে। তো তাহলে আমার আমি যদি ধরে নেই যে এজ অফ দ্য ফসিল ইজ টি1 ইয়ার্স, মানে হচ্ছে কি টি1 ইয়ার্স আগে এই জিনিসটা মারা গেছিল, টি1 বছর ধরে সেটা ফসিলাইজড হয়েছে, টি1 বছর পরে সেটা আমি এখন পাইছি দেখ, এবং দেখছি যে এটার মধ্যে 0.1% কার্বন 14 আছে। দ্যাট মিনস এক্স অফ টি1 সমান সমান হবে অরিজিনাল মরার সময় যা ছিল তার 0.1%। মরার সময় ছিল কত, ইনিশিয়াল যেটা সেটা ধরে নিছি এক্স অফ জিরো ইজ ইকুয়াল টু এক্স নট। তাহলে এক্স নট এর 0.1%, এক্স নট এর 0.1%, বাংলায় আমরা এর লিখি, ইংরেজিতে তো আর এর লিখি না। এর মানে হচ্ছে অ্যাকচুয়ালি মাল্টিপ্লিকেশন, এর বলতে আসলে কিছু নাইও, ঠিক আছে, এটা মানে আমরা বাংলায় পড়ছি। আচ্ছা যাই হোক, এক্স নট ইন্টু 0.1%, এই জন্য এক্স নট ইন্টু 0.1% করলাম। এখন 0.1% মানে হচ্ছে কি 1 বাই সরি 0.1 ইন্টু 1/100, তাই না? জি স্যার। তো তারপরে এখন 100 দিয়ে 0.1 কে ভাগ করলে আরো দুইটা শূন্য আসবে 0.1 এর আগে। ঠিক আছে, তাহলে 0.001 আর এক্স নট তো আছে গুণ আকারে। মানে স্যার এটা হচ্ছে স্যার লেড মানে 2009 এর স্যার একটা প্রবলেম ছিল আর কি, লেড এর মানে যে প্রবলেমটা ছিল রেডিও অ্যাক্টিভ ও মেটালের। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, যাচ্ছে লেডের। আচ্ছা, এই যে এখানে, হ্যাঁ জি স্যার, যে মানে লাস্টে যে লাইনটা ছিল স্যার, মানে আফটার হ্যাঁ টি ওয়ান এটা, 90% উইল ডিকে, এই জায়গাটা স্যার। হ্যাঁ ওইটাই তুমি অ্যাপ্লাই করো, যে এখানে ওইখানে ছিল যে কতটুকু পাওয়া গেছে সেই ইনফরমেশনটা দেয়া ছিল, যে ফসিলাইজড বোনের 0.1% পাওয়া মানে বাকি আছে এখনো কার্বন 14। তো জি স্যার। এখানে এখানে বলা হচ্ছে যে কত সময় পরে 90% ডিকে হয়ে যাবে। ঠিক হ্যাঁ আছে, তো আমাদের এক্স অফ টি কিন্তু ভ্যারিয়েবলটা কিন্তু আগের মতোই, এক্স অফ টি কিন্তু কতটুকু বাকি আছে ওইটাই রিপ্রেজেন্ট করতেছে। ঠিক আছে, এই যে ডিকে মডেল গুলোতে এই ভ্যারিয়েবল যে এক্স, সেটা সবসময় তোমার কতখানি বাকি আছে ওই সময়টাতে, সেই অ্যামাউন্টটা ডিনোট করে। তো কত সময় পরে 90% ডিকে হয়ে যাবে, এই কথার মানে হচ্ছে কত সময় পরে 10% বাকি থাকবে, একই কথা না? হ্যাঁ স্যার। তো সেই জন্যই এখানে আহ, এই কথাটা বলা হয়েছে যে আফটার টি1 আওয়ার্স, আমরা ধরে নিলাম যে টি1 ঘন্টা পরে 90% ডিকে হয়ে যাবে, দ্যাট মিনস 10% বাকি থাকবে। এই 10% বাকি থাকবে, তার মানে আমার এক্স অফ টি1 সমান সমান হবে ইনিশিয়াল যে ভ্যালু ছিল এক্স অফ টি এক্স, যেহেতু আমার কতটুকু বাকি আছে সেইটা সেই অ্যামাউন্টটা ডিনোট করে। সেই কারণে আমার ইনিশিয়াল অ্যামাউন্ট যেটা ছিল তার 10% বাকি থাকবে। তো ইনিশিয়াল অ্যামাউন্ট ছিল কত, 10, হ্যাঁ হ্যাঁ। 10, 10-এর 10%, ও তাহলে এটা 10-এর 10% কত হয়, স্যার, ওয়ান। 1 হয়। বুঝছি। ঠিক আছে, হ্যাঁ স্যার, ওকে, এটাই। থ্যাংক ইউ আচ্ছা, স্যার। ওকে, ওয়েলকাম। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন মডেলিং নিয়ে ইন জেনারেল, যে কোনো? হ্যাঁ, শ্যাম, বলো। স্যার আপনি যে বলছিলেন ইকুয়েশন গুলো ডিরাইভ করতে, সেক্ষেত্রে কি আমরা জেনারেল করব না ইনফরমেশন যেগুলো স্ট্রিমে দেওয়া থাকবে সেগুলো অনুযায়ী ফুল করে তারপরে ভ্যালু গুলো বের করব? ডিরাইভ বলতে তুমি সলিউশন করবা, যদি তোমার হচ্ছে ম্যাথস দেয়া থাকে এরকম, তো ম্যাথস দেয়া প্রবলেম, পার্টিকুলার প্রবলেম দেওয়ার ক্ষেত্রে সেখানে তো তোমার ভ্যালু দেয়া আছে, ওই ভ্যালু বসাই তো তুমি ইকুয়েশনটা, ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লিখবা। যেমন এই যে এখানে আমরা লিখছি যে এক্স প্রাইম ইজ ইকুয়াল টু কে এক্স, এক্স অফ জিরো ইজ ইকুয়াল টু 10। এখানে আবার এক্স অফ জিরো ইজ ইকুয়াল টু এক্স নট লেখার আমার কোনো দরকার নাই, যেহেতু এক্স নট এর ভ্যালু অলরেডি দেয়া আছে। ঠিক আছে, তারপরে তুমি এটাকেই সলভ করবা, এই পার্টিকুলার ইকুয়েশনটাকে। ঠিক আছে, জেনারেলি হচ্ছে যদি জেনারেলি প্রুফ করতে বলে সেই ক্ষেত্রে জেনারেলি প্রুফ করতে হবে।
কিন্তু স্যার লজিস্টিক মডেল গুলোতে যদি আমি ভ্যালু বসাই করি সেক্ষেত্রে তো একটু কমপ্লিকেটেড হয়ে যায়। কমপ্লিকেটেড কেন হবে? তুমি জেনারেলটাকে সলভ করতে পারলে ভ্যালু বসায় কেন সলভ করা যাবে না? ভ্যালু তো জাস্ট আমার তো মনে হয় বরঞ্চ জেনারেলটাই আরো কঠিন হওয়ার কথা, কারণ ওখানে তো ওইটার ভ্যালু কত জানি না, ওইটাকে ওভাবে রেখে দিতে হয়। না, পার্শিয়াল ফ্র্যাকশন যখন করা লাগে তখন তো ভ্যালু বের করে আবার করা তো আমরা তুমি যদি তুমি তো ভ্যালুটাকে তুমি চাইলে ক্যালকুলেশন প্রত্যেকটা লাইনে করে ফেলতে পারো, চাইলে এভাবে রেখেও দিতে পারো, সমস্যা নাই। কিন্তু ওই পার্টিকুলার যে ইকুয়েশনটা তোমার ম্যাথ করার সময় তোমার ইকুয়েশনটাকে ওই গিভেন ভ্যালু দিয়ে লিখতে হবে এবং তারপর ওটাকেই সলভ করতে হবে। আর একেবারেই তোমার কাছে যদি কঠিন মনে হয় সেক্ষেত্রে তুমি জেনারেলটা লিখে তারপরে সলভ করে ফাইনালি ভ্যালুগুলো সাবস্টিটিউট করতে পারো। বাট আমার কাছে তো মনে হচ্ছে এটা আরো বেশি আহ ঝামেলা হওয়ার কথা, বা এটা আরো বেশি কি বলা যায়, লেন্দি হওয়ার কথা। সরাসরি ভ্যালু বসায় দিয়ে করলেই তো একবারই চলে আসার কথা। আর জিলের বইয়ের যে এক্সাম্পলটা দেখতে বলছিলেন ওইখানে তো স্যার এম এর ভ্যালু মানে নরমালি আমরা যেভাবে করি ভাবে ছিল না, একটু ডিফারেন্ট ছিল, তো সেক্ষেত্রে কোনটা? প্রবলেমটা আমি বুঝতে পারছি। বাট যদি এই টাইপের অন্য কোনো প্রবলেম দেওয়া থাকে মানে থাকার কিসের সম্ভাবনা কিসের কতটা? বুঝি নাই, জিলের বইয়ের কোনটা? জিলের বইয়ের এক্সাম্পলটা ওই যে 1000 স্টুডেন্টের হ্যাঁ, সিকনেসের হ্যাঁ, যেটা, হ্যাঁ। এটা তো একটু ডিফারেন্ট। এরকম তো এক্সাম্পল ক্লাসে আপনি দেখেন নাই খুব সম্ভবত। তো যদি এরকম কোশ্চেন থাকে বা তার ডিফারেন্ট হলেও ওটা পসিবিলিটিটা কি তুমি কতটুকু? বুঝতে পারো নাই? হ্যাঁ, বুঝতে ডিফারেন্ট পারছি বলতে বাট ওখানে জাস্ট তোমার প্রথম যেই অ্যাজাম্পশন না ঠিক, মানে কনস্ট্রাকশনটা একটু মনে হতে পারে ডিফারেন্ট, বাট ফাইনালি কিন্তু তোমার একটা লজিস্টিক ইকুয়েশনই আসে। হ্যাঁ, ডিফারেনশিয়াল ইকুয়েশনটা। কনস্ট্রাকশনটাই ডিফারেন্ট, তো ওই জায়গায় একটু হ্যাঁ, বুঝতে ফার্স্টে প্রবলেম হয়েছিল, পরে অবশ্য সলভ করছি। কিন্তু অন্যান্য আচ্ছা। প্রবলেম যদি এরকম থাকে বা কোশ্চেনের এক্সাম্পলে থাকার সম্ভাবনা কিরকম এটা, বা সেক্ষেত্রে আমরা কিভাবে এই প্র্যাকটিস জন্যই তো করব? বললাম যে তোমাদের যে তিনটা বই আছে অ্যাকচুয়ালি মডেলিং আসলে পড়ে তো শেষ করা সম্ভব না। মানে তুমি ডিফারেনশিয়াল একই ইকুয়েশন দিয়ে অনেক ধরনের সিচুয়েশন মডেলিং করতে পারো, এটা আগেই বলছি। এখন দেখা যাচ্ছে যে সিচুয়েশন তোমার কাছে মনে হচ্ছে একেবারেই ডিফারেন্ট, একটা স্পিড অফ দ্য ডিজিজ আর একটা হচ্ছে পপুলেশন বাড়বে কি কমবে সেটা। ঠিক আছে, মনে হচ্ছে যে দুইটা আলাদা জিনিস, বাট দেখা যাচ্ছে যে দুইটাকেই আমরা আসলে আলটিমেটলি লজিস্টিক ইকুয়েশনই আসতেছে যদি আমরা অ্যাপ্লাই করি। তো এখন এরকম আসলে অনেক সিচুয়েশনের ক্ষেত্রে ইভেন ফিশ, যে মাছ চাষ, ঠিক আছে, ফিশ হারভেস্টিং এর ক্ষেত্রেও দেখবো তোমার লজিস্টিক মডেল দিয়ে করা যায়। ঠিক আছে, সম্ভবত জিমের বইয়ের এক্সারসাইজে আছে। জি স্যার, আছে কিন্তু এগুলা। এতগুলো তো আসলে আমার পক্ষে তো একটা একটা করে প্রত্যেকটাই তুমি যদি ওই সেন্সে চিন্তা করো সবই তো আলাদা। ঠিক আছে, মানে অ্যাপ্লিকেশন সেক্টরটা আলাদা, বাট ইকুয়েশন গুলো কিন্তু একই, সবই আইডার লজিস্টিক ইকুয়েশন অথবা ম্যাট্রিক্স ইকুয়েশন। ঠিক আছে, তো এই কারণে তোমার হচ্ছে বেশি বেশি একটু প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন বইয়ের এক্সাম গুলো দেখতে হবে, তাহলে তুমি আইডিয়াটা পাবা যে সাধারণত আমরা যখন এই অ্যাপ্লিকেশন টাইপের কোশ্চেন গুলো করবো তখন ওই অ্যাজাম্পশন গুলো অবশ্যই লিখে দিই। ঠিক আছে, যে অ্যাজিউম দ্যাট দিস, ঠিক আছে, ওই কন্ডিশন গুলো অ্যাজিউম করেই দেন হচ্ছে তোমাকে ফর্মুলেশনটা করতে হবে। এই জন্যই হচ্ছে বলতেছি যে তোমরা তো ফর্মুলেশনটা কিভাবে হচ্ছে এটা খেয়াল করতে হবে। ঠিক আছে, আমি মুখস্থ যদি লিখে দিই হ্যাঁ ওই অ্যাপ্লিকেশনে তো লজিস্টিক ইকুয়েশন, ঠিক আছে, তাহলে তো আসলে এইভাবে তো বেশি দূর যাওয়া যাবে না। আমাকে হচ্ছে অ্যাজাম্পশন গুলো দেখতে হবে এবং ওই অ্যাজাম্পশন থেকে কিভাবে আমি ডেরিভেটিভ টার্মটা আনতেছি এবং সেটার সাথে কিভাবে ইকুয়েশনটা ফর্ম করতেছি, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, এটা হচ্ছে বেসিক ফ্যাক্টর। এটা যদি তুমি করতে পারো দেন তুমি যে কোনো অ্যাপ্লিকেশন সলভ করতে পারবে। ঠিক আছে, তো ওইখানে যেটা স্পিড অফ দ্য ডিজিজেরটা যেটা ছিল সম্ভবত ওখানে এরকম ধরে নিয়েছিল, আমি যদি একটু ব্যাখ্যা করি। ঠিক আছে, যে ওই যে প্রোডাক্টের সমানুপাতিক, মানে তোমার এক্স যদি হয় হচ্ছে ধরো ইনফেক্টেড আর ওয়াই যদি হয় নট ইনফেক্টেড সংখ্যা, তাহলে এক্স ওয়াই প্রোডাক্টের সমানুপাতিক হবে। ঠিক আছে, স্পিডটা সম্ভবত এক্স প্রাইম ডিএক্স বাই ডিটি, মানে কি হারে বাড়বে ইনফেক্টেড এর সংখ্যা, সেটা সমানুপাতিক হবে হচ্ছে এক্স ওয়াই, দ্যাট মিনস কে এক্স ওয়াই। মানে এই আইডিয়াটা আসে এখান থেকে যে যদি মানে কেউ ভালো হচ্ছে না ধরে নেই আমি, সবাই ইনফেক্টেড হবে একটা সময় পরে এরকম যদি ধরে নেই, সেই ক্ষেত্রে ধরো তোমার রুমে যদি একজন লোক থাকে ইনফেক্টেড আর একজন লোক থাকে নট ইনফেক্টেড, দুজনের মধ্যে নাম্বার অফ এনকাউন্টার হওয়ার সম্ভাবনা হচ্ছে 1:1 একটা। ঠিক আছে, মানে নাম্বার অফ এনকাউন্টার দিয়ে হচ্ছে চিন্তাটা করা হয়, যে কারণ ইনফেক্টেড হতে হলে তোমার হচ্ছে ইন্টারাকশন হতে হবে বা হচ্ছে দুজনের মধ্যে
কন্ট্যাক্ট হতে হবে। ঠিক আছে? তো এখন যদি একজন ইনফেক্টেড এবং একজন নট ইনফেক্টেড থাকে তাহলে দুজনের মধ্যে একটা কন্ট্যাক্ট হওয়া সম্ভব। ঠিক আছে? যদি একজন ইনফেক্টেড আর দুইজন নট ইনফেক্টেড থাকে তাহলে নাম্বার অফ পসিবল ইন্টারাকশন হচ্ছে দুইটা, মানে গুণফল। ধরো এ হচ্ছে ইনফেক্টেড, বি নট ইনফেক্টেড, সি, তাহলে এর সাথে বি এর একটা ইন্টারাকশন হতে পারে, এর সাথে সি এর একটা ইন্টারাকশন হতে পারে। ঠিক আছে? এক্স ইন্টু ওয়াই। এখন বি এর সাথে সি এর ইন্টারাকশন হতে পারে, বাট ওটাতে তো আর রোগ ছড়াবে না। ঠিক আছে? কারণ বি আর সি দুজনই তো নট ইনফেক্টেড। তো এ এর সাথে বি আর অথবা এ এর সাথে সি, নাম্বার অফ পসিবল মানে ইফেক্টিভ এনকাউন্টার যদি আমি বলি, যেটাতে রোগ ছড়াবে বা সম্ভাবনা আছে। এখন বাস্তবে এনকাউন্টার হলেই যে রোগ ছড়াবে এরকমও না। ঠিক আছে? এই জন্যই বললাম যে এগুলো জাস্ট হচ্ছে অ্যাপ্রক্সিমেশন মডেল, এগুলোর আরো অনেক মডিফিকেশন আছে, আরো অনেক ভালো করে তারপরে যাতে রিয়েলিস্টিক হয় সেটা অন্য ব্যাপার। তারপরে ধরো ধরো যদি দুইজন ইনফেক্টেড থাকে, দুইজন নট ইনফেক্টেড থাকে, তাহলে তুমি দেখবে যে নাম্বার অফ পসিবল ইফেক্টিভ এনকাউন্টার হবে তখন 4টা। ঠিক আছে? কারণ এখানের যে এ যদি এ বি থাকে আর এখানে যদি সি ডি থাকে, তাহলে এর সাথে আইদার সি অথবা ডি, বি এর সাথে সি অথবা ডি। ঠিক আছে? এগুলো হচ্ছে। আর এর সাথে বি এর এনকাউন্টার হলে তো আসলে রোগ ছড়াবে না, এটা তো আমার কনসিডার করার দরকার নেই। একইভাবে সি এর সাথে ডি এরটা হলেও হবে না। তো যেহেতু আমরা দেখতেছি যে আসলে ইনফ্যাক্ট নাম্বার অফ এনকাউন্টার এটা আসলে মানে এক্স ওয়াই। ঠিক আছে? বা এনকাউন্টার বলা ঠিক না, ইফেক্টিভ এনকাউন্টার। ঠিক আছে? তো এই কারণে আমরা বলতেছি যত বেশি ইন্টারাকশন হবে, এরকম ইফেক্টিভ ইন্টারাকশন যত বেশি হবে তত বেশি তো রোগ ছড়াবে। এই জন্যই আমরা ধরে নিচ্ছি যে এক্স প্রাইম ইজ প্রপোর্শনাল টু এক্স ইন্টু ওয়াই। ঠিক আছে? তো তারপরে হচ্ছে ওয়াই এর ভ্যালু সম্ভবত ওখানে ওয়াই সমান সমান আবার এটা সেট করছে যে 1000 মাইনাস এক্স। আমার যদি মানে যতটুকু খেয়াল আছে সম্ভবত 1000 জন টোটাল স্টুডেন্ট ছিল। তো যেহেতু ওয়াই হচ্ছে নট ইনফেক্টেড, তাহলে যত ইনফেক্টেড সেটা বাদ দিলেই তো তুমি হচ্ছে নট ইনফেক্টেড পাবা। ঠিক আছে? তো এটা খুব বেশি কঠিন না, আইডিয়াটা কিন্তু সিম্পলি। তো একটু চিন্তা করতে হবে। এখন তোমাদের হুবহু এক্সাম্পলটা আমি দেই নাই এখানে, তারপরে তো এখন ব্যাখ্যা করে দিলাম তুমি বলার কারণে। বাট এইগুলো তোমাদের দেখতে বলার কারণ হচ্ছে তোমরা যত দেখবা তত তত তোমাদের জিনিসগুলো হচ্ছে আয়ত্তে আসবে। ঠিক আছে? বুঝতে সুবিধা হবে যে কখন তাহলে কিভাবে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ফর্ম করতে হবে। তো আর কোনো কোশ্চেন আছে? শ্যাম, তুমি কি বুঝতে পারছো? জি স্যার, বাট আমি জিনিসটা ভাবে বুঝছি যে এম মাইনাস এক্স তো আমরা ধরি নর্মালি, তো সেই ক্ষেত্রে এমটা তো লিমিটিং পপুলেশন, তো এই ক্ষেত্রে 1000-এর বেশি তো ইনফেক্টেড হওয়া পসিবল না, সেই ক্ষেত্রে 1000 বসানো হয়েছে। ওই কেসে আমি চিন্তা করছিলাম ও এটা কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তুমি হয়তো অন্যভাবে চিন্তা করছো। বাট আমি আগে থেকেই ওখানে লজিস্টিক না ধরে আমি এখানে আমরা স্পিড অফ দ্য এখানে আমি যেভাবে ব্যাখ্যা করলাম এটা তুমি আগে থেকেই লজিস্টিক ধরি নাই আমি। ঠিক আছে? জাস্ট আমি ধরে নিচ্ছি যে মানে ইন্টারাকশন ইফেক্টিভ ইন্টারাকশনের সমানুপাতিক। তো এটা ধরলেও তোমার কিন্তু আলটিমেটলি এটা কিন্তু তোমার ওই ইয়ের দিকেই যাচ্ছে, যেহেতু তোমার এখানে লজিস্টিক ইকুয়েশনের দিকে যাচ্ছে। এক্স প্রাইম ফাংশন কি আসছে? এক্স ইন্টু 1000 মাইনাস এক্স। তো এটা তো আসলে ওই লজিস্টিক ইকুয়েশনের ফর্ম। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? স্যার ভেলোসিটির স্যার মানে ইকুয়েশনটা স্যার সলভ করতে পারিনি। ভেলোসিটি ইকুয়েশন সলভ করতে পারো নাই? বই খুলছিলা? স্যার নিজে নিজে ট্রাই করছিলাম মানে তাহলে এবার একটু বই খুলে ট্রাই করো। আর বইটা যদি না পাও তারপরে গুগল খুলে ট্রাই করবা। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, আর কারো কোনো সমস্যা? আচ্ছা, আর কারো কোনো সমস্যা নাই? দেখ তোমরা তাহলে সব পারো, বোঝা যাচ্ছে। ঠিক আছে? যেহেতু কারো কোনো সমস্যা নাই, তাহলে আজকে আমরা নেক্সট নতুন যে টপিক সেটা শুরু করি। তোমাদের তো আমি গতকালকেই তো মনে হয় দিছিলাম, গতকালকে না তার আগের দিন দিছি স্লাইড। আচ্ছা যাই হোক, স্লাইড এই লাস্টের গুলো কি দেখছিলা, মানে অ্যাডভান্স দেখছিলা কিনা কেউ? যে পর্যন্ত পড়াইছি তার পরের গুলো, এগুলো তো আগেই দেওয়া ছিল, গত গত সপ্তাহেই দেওয়া ছিল। আর আর বোধহয় দুই তিনটা নতুন টপিক অ্যাড করছি। তোমরা তো বললা যে স্যার আগে থেকে লেকচার গুলো দিলে আমাদের সুবিধা হতো, তো আমি তো এই জন্য দিলাম।
এখন কেউ যদি না দেখো তাহলে আমার আগে দিয়ে লাভ কি বলো? স্যার বই থেকে দেখা হয়েছিল, স্লাইডটা দেখা হয়নি। তো বই থেকে দেখছো, ঠিক আছে ভালো। বই থেকে কি ওই স্লাইডের যে নতুন টপিক গুলো পরবর্তীতে ওগুলো দেখছিলা? স্যার ওই যে নিউটন কুলিং মেথড, ওটা তারপরে হচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা, মিক্সচার, যাক ওগুলো দেখছিলাম। একজন তো তাও দেখছে অন্তত, ঠিক আছে। স্লাইড কেউ দেখো নাই? দেখছি আচ্ছা স্যার। ঠিক আছে। আহ, তাহলে তো আমি নেক্সট ক্লাস থেকে একেবারে এই পড়ানোর পরে স্লাইড দিলেই হয়, আগে দেওয়ার দরকার নাই। আচ্ছা যাই হোক, আমরা শুরু করি আজকের মতো। আজকের টপিকস ওই গতদিন আমরা হচ্ছে এইখানে শেষ করছিলাম বোধহয়, স্লাইড 23। এক্সিলারেশন ভেলোসিটি মডেলস এর দুইটা কোশ্চেন ছিল, তোমরা বলছিলে নিজেরাই করতে পারবা। আহ, তো এই দুইটা কেউ দেখছো কিনা এবং দেখে বুঝতে পারছো কিনা, বা বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা? এখানে দুইটা কোশ্চেন ছিল। প্রথম কোশ্চেনটা একেবারে ইজি, আমরা যেটা ডিরাইভ করছিলাম অ্যাক্সিলারেশন ভেলোসিটি মডেলস ফ্রিকশন সহ। সেখানে জাস্ট এই ফার্স্ট কোশ্চেনটাতে জাস্ট ভ্যালু গুলো দেয়া আছে, আর কিছু না। বি এর ভ্যালু দেয়া আছে, তারপরে ইনিশিয়াল কই গেল, ভি নট, আচ্ছা রেস্ট বলা আছে, ফ্রম রেস্ট, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি ভি নট হচ্ছে 0। 500 মিটার উপর থেকে ছাড়া হচ্ছে, 3 কেজি হচ্ছে এম, ঠিক আছে। তো সবগুলো ভি বের করার জন্য যা যা দরকার হয়, এম জি তো জানাই আছে 9.81, বিও দেওয়া আছে, ঠিক আছে, এমও দেওয়া আছে, আর ভি নট দেওয়া আছে 0। তো ভি নট এম জি বি এগুলো জানলেই আমার হচ্ছে ভি আর হচ্ছে এক্স অফ টি বের করা যায়। সো এখান থেকে এক্স অফ টি বের করে দেন হচ্ছে 500 মিটার উপর থেকে যেহেতু ছাড়া হচ্ছে, তাহলে এক্স অফ, আমরা কতক্ষণ পরে বলছে যে ডিটারমাইন হোয়েন দ্য অবজেক্ট উইল স্ট্রাইক দ্য গ্রাউন্ড। যদি t1 সময় পরে আমরা ধরে নিই যে গ্রাউন্ডে আঘাত করবে, তার মানে হচ্ছে এক্স অফ t1 সমান সমান হবে 500, বিকজ যেহেতু 500 মিটার উপর থেকে আমি ছেড়ে দিচ্ছি, তো ইনিশিয়াল যেখান থেকে ছাড়া হয়েছে সেটাকে আমরা এক্স এক্স অফ টি সমান সমান এক্স অফ 0 সমান সমান 0 ধরছি। তো মডেল অনুযায়ী তাহলে ওই পয়েন্টটা যদি 0 অরিজিন হয়, তাহলে নিচের ডিরেকশনটাকে পজিটিভ ধরছি, তাহলে 500 মিটার যাওয়ার পরেই তো সে হচ্ছে গ্রাউন্ডে হিট করবে, যেহেতু 500 মিটার উপরে আছে। তো এই কারণে এক্স অফ টি1 সমান সমান 500 এটা সেট করে এক্স অফ টি এর টি1 যেই ফর্মুলা তুমি পাইছো এক্স অফ টি এর জন্য, আমাদের যেটা দেয়া ছিল সলিউশন, জাস্ট ওখানে টি1 বসায় টি1 এর জন্য সলভ করলেই চলে আসবে। এটা করাই আছে। এক্সাম্পলটা কেউ দেখছিলা কিনা বই থেকে? এখানে তো আমি বলেও দিচ্ছি কত নাম্বার পেজে আছে। স্যার দেখছিলাম হ্যাঁ, বুঝতে সলিউশনটা পারছো? একটু। জি স্যার বুঝতে পারছি, লাস্টের সলিউশন স্যার ওই যে ফিনিশিংটা কিরকম জানি ছিল, যে ই ফিনিশিংটা টু দি কেমন ছিল পাওয়ার বলতো? মাইনাস টি, টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আচ্ছা টি আচ্ছা, আকারে হ্যাঁ থাকবে। হ্যাঁ, আমি এই জিনিসটার জন্যই তোমাদের বলতেছিলাম যে কেউ একজন হয়তো দেখে এই জিনিসটা আস্ক করবা, ঠিক আছে। ওখানে সম্ভবত এরকম ছিল টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি ইকুয়াল টু 51 পয়েন্ট কত জানি স্যার, 51 পয়েন্ট 50, সামথিং। ধরে দিলাম যে ধরো 51.5 ফর এক্সাম্পল ধরে জি নিলাম। স্যার। তো এখন এইটাকে মানে এখানে আমি যেটা বললাম যে এক্স অফ টি1 সমান সমান, তুমি যখন যে 500 সেট করবা, সেট করার পরে যে ওইটাকে যখন সলভ করবা, সলভ করার পরে এই টি1 প্লাস ই টু দি পাওয়ার এই লাস্টে এরকম আসবে, মানে একেবারে সবকিছু সিম্পলিফাই করার পরে টি1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি1 সমান সমান 51.5। তো এখন এইটাকে অ্যালজেব্রাইক্যালি বা অ্যানালাইটিক্যালি সলভ করা যাবে না, ঠিক আছে। এটা নন লিনিয়ার ইকুয়েশন, এবং মানে নট অ্যানালাইটিক্যালি সলভেবল, এটা নিউমেরিক্যালি সলভ করতে হবে, অর্থাৎ নিউটন র্যাফসন মেথড দিয়ে। তো পরীক্ষায় তো এত সময় নাই, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা অঙ্ক করতে অনেক সময় লাগবে, তারপরে আবার যদি নিউমেরিক্যাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে হয় তাহলে তো শেষ। তো এইখানে আমরা একটা জাস্ট অবজারভেশন কাজে লাগাবো। এখানে খেয়াল করে দেখো যে আমাদের ইকুয়েশনটা হচ্ছে কি বলতেছে, টি1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি1 সমান সমান সাম ভ্যালু। এখন সেটা ভ্যালুটা হচ্ছে 51.5। তুমি ধরো টি1 এর ভ্যালু যদি 40 দাও, 40 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 40,
ই টু দি পাওয়ার মাইনাস সামথিং এটা তো অলওয়েজ পজিটিভ একটা সংখ্যা, তবে যেহেতু মাইনাস আছে তো তুমি যত বেশি এখানে যত বড় ভ্যালু দিবা সেটা তত জিরোর দিকে যাবে, এটা তো বুঝতেই পারতেছো। ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফ যত এক্স বাড়াবা তত এটা জিরোর দিকে যাবে। তো এই ভ্যালুটা আসলে যত নেগলিজিবল। হ্যাঁ নেগলিজিবল, তো এই কারণে আমি এখানে 40 এর সাথে তুমি ই টু দি পাওয়ার মাইনাস 40 এটা আসলে নিয়ারলি জিরো, তার মানে আসলে 40 বসালে তুমি দেখবা যে এই যোগ করার পরে প্রায় 40ই আসতেছে। এই মাইনাস কারণে 10 আসে 10 টু দি পাওয়ার, হ্যাঁ মানে ই টু দি পাওয়ার মাইনাস 40 আসে হচ্ছে 4.24 10 টু দি পাওয়ার মাইনাস 10। মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 10, সো অলরেডি নেগলিজিবলি ধরা যায়। ঠিক আছে, তো এই কারণে আমরা এই মানে অবজারভেশন থেকে বলে দিতে পারি যে তাহলে T1 এর ভ্যালুটা আসলে এই 51.5। ঠিক আছে, কারণ 51.5 তুমি যদি বসাও এই পাশে 51.5 আর ই টু দি পাওয়ার মাইনাস 51.5 এটা আসলে জিরো, ওটা সম্ভবত 10 টু দি পাওয়ার মাইনাস 20 অর্ডারের দিকে চলে যাবে। ঠিক আছে, তো এটা আসলে জিরোই ধরা যায়, তার মানে আমার T1 এর ভ্যালু হচ্ছে 51.5। বুঝা গেছে? জি স্যার। স্যার অনেক সময় স্যার এরকম ইকুয়েশন তো স্যার আমরা ক্যালকুলেটরে সলভ করতে পারি স্যার, তখন কি মানে আমরা ক্যালকুলেটরে সলভ করতে নিউমেরিক্যাল? পারলে হ্যাঁ ক্যালকুলেটরে যদি সলভ করতে পারো বলে দিবা যে ক্যালকুলেটর ইউজ করে পাইছি, তবে অবজারভেশন থেকে বলাটা বেশি আমার কাছে এলিগেন্ট লাগতেছে। ঠিক আছে, ক্যালকুলেটর ইউজ করে তো করাই যায়, কিন্তু এই জিনিসটা ইন্টারেস্টিং না, অবজারভেশনটা তো এখানে খুবই দারুণ যে আসলে দেখে মনে হচ্ছিল কি কঠিন একটা ইকুয়েশন, বাট আমরা একটু কেয়ারফুলি অবজার্ভ করে এটাকে সলভ করে ফেললাম। সেকেন্ড যে প্রবলেমটা আছে প্যারাশুটিস্টের যে প্রবলেমটা, এটার ক্ষেত্রেও ঠিক এরকম একটা নন লিনিয়ার ইকুয়েশন আছে এবং ওই ক্ষেত্রেও তোমার হচ্ছে এই সেম এরকম একটা অবজারভেশন করেই তুমি দেখবে যে সলভ করতে পারতেছো। সো প্যারাশুটিস্টটাতে কারো কোনো প্রবলেম আছে? একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো। স্যার, ওই 4000 পয়েন্টটাতে তো স্যার ওই 4000 না, কোশ্চেন কোথায় কোন কোন কোশ্চেনে? সেকেন্ডটাই, মানে মানে প্যারাশুটিস্টটায়? যে যে হাইটে গিয়ে স্যার ওই প্যারাশুটটা ওপেন করে হ্যাঁ হ্যাঁ, তারপরে তো স্যার ডিফারেন্ট কার্ভ চলে আসে, একটা ডিফারেন্ট কার্ভ। ডিফারেন্ট কার্ভ তো আসবেই, কারণ তোমার হ্যাঁ স্যার। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন তো চেঞ্জ হয়ে যাবে। জি স্যার, এখন ওই পয়েন্টে কি স্যার ডিফারেন্সিয়েবল হবে, এটা কি শিওর থাকতে পারি? এটা আমরা কন্টিনিউটি তো অ্যাজিউম করে নেওয়া হয়েছে তোমার। আহ, এখানে দেখো এখানে সম্ভবত বলা আছে জি স্যার। আহ, আচ্ছা গ্র্যাভিটেশনাল ফোর্স কনস্ট্যান্ট ধরে নিচ্ছে, আর হচ্ছে পুরোটার ক্ষেত্রেই তোমার হচ্ছে এখানে তুমি প্যারাশুট ওপেন করার পরে হয়তো তুমি একটা থার্স্ট ফিল করবা। ঠিক আছে, তো ওইটার কারণে যেই হচ্ছে বা টার্বুলেন্ট যদি হয়, এগুলো আমরা এখানে কনসিডার করতেছি না, আমরা একেবারে সিম্পলি ধরে নিচ্ছি যে সে হচ্ছে প্রথমে প্যারাশুট ছাড়া পড়তেছিল এবং 1 মিনিট করার পরে যেই বেগে পড়তেছিল, যখন প্যারাশুটটা ওপেন করলো ঠিক ওই সময় প্যারাশুট ওপেন হওয়ার সময় ইনিশিয়াল ভেলোসিটি ওই আগের শেষ বেগের সমান। ঠিক আছে, ওই আলাদাভাবে কোনো থার্স্টের কারণে তার বেগ কমে যাবে, ঠিক আছে, বা এরকম কিছু হবে, এটা আমরা এখানে কনসিডার করতেছি না, নেগলেক্ট করতেছি। ঠিক আছে, জি স্যার। তো এটা যদি ধরো তাহলে এখানে কন্টিনিউটির কোনো সমস্যা নাই। ডিফারেন্সিয়েবল। তো এমনিতে মানে অঙ্কটা বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা? না স্যার, বুঝছি স্যার। জাস্ট দুইটা পার্টে করতে হবে আর কি, যে প্রথম 1 মিনিটের জন্য হচ্ছে তোমার B1 এর একটা ভ্যালু, মানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, যারা দেখো নাই তাদের জন্য বলতেছে। আর যে সেকেন্ড পার্ট যেটা 1 মিনিট পরে যখন সে প্যারাশুটটা খুলে ফেলবে তখন ফ্রিকশনাল কনস্ট্যান্ট যেটা, ঠিক আছে, ফ্রিকশন কনস্ট্যান্ট সেটার ভ্যালু হচ্ছে আরেকটা। এইটুকুই পার্থক্য, আর তেমন কোনো পার্থক্য নাই। তো এই জন্য যেহেতু দুই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই কারণে আমাদের দুই দুই ভাগে হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করতে হবে। একটা হচ্ছে যে টি ইকুয়ালস মানে 0 থেকে 0 লেসার ইকুয়ালস টু টি লেসার ইকুয়ালস টু 60 সেকেন্ড, বা শুধু যদি মিনিট হিসাব করি তাহলে এখানে টি যদি 1 মিনিট, আচ্ছা হাউ মেনি সেকেন্ডস বলা আছে এখানে, হাউ মেনি সেকেন্ডস উইল শি হিট দ্য গ্রাউন্ড, তাহলে আমরা সেকেন্ডেই নেই, তাহলে 60 টি 0 থেকে 60 এই রেঞ্জের জন্য একবার ইকুয়েশনটা সলভ করতে হবে, যেখানে B1 এর ভ্যালুটা হচ্ছে 15 ধরে নিবা, আর তারপরে আবার এই t ইকুয়ালস টু 60 তে তখন এটা সলভ করলে
ভি কত আসে, বেগ কত আসে সেটা বের করে নিতে হবে, এবং এই 60 সেকেন্ড অর্থাৎ 1 মিনিটে কতখানি গেছে সেটা বের করে নিতে হবে। তো এখানে যে দেখো এখানে ফিগারটা দেয়া আছে যে হচ্ছে 1 মিনিট পরে হচ্ছে t = 0 তে শুরু করলো, এবং x1t ওরা ধরে নিচ্ছে হচ্ছে আগের 1 মিনিটের আগের ভ্যারিয়েবল, মানে v1 এর যেই ভ্যালু সেটার জন্য যেই ভ্যারিয়েবল, সেটাকে দুইটা আলাদা নাম দিচ্ছে, দুইটা আলাদা নাম না দিলেও চলে, ঠিক আছে। তো এখানে তারপরে হচ্ছে 1 মিনিটে সে হচ্ছে দেখা গেছে যে প্রায় 2700 মিটার হচ্ছে সে অলরেডি নিচে নেমে যাবে, এবং সেই 2700 মিটার আসার পরে যখন প্যারাশুটটা ওপেন করলো তখন আবার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা চেঞ্জ হয়ে গেল, তখন আবার ভ্যারিয়েবলের নাম দিচ্ছে x2, আর তখন নতুন আবার t = 0 সেট করছে। তার মানে এই t এর সাথে এই t এর সম্পর্ক হচ্ছে t = t - 60, ঠিক আছে। কারণ অলরেডি এখানে যখন আছে তখন আমার ছোট t হচ্ছে কত 60, ছোট t = 60 সেকেন্ড, আর বড় t হচ্ছে 0, ঠিক আছে। তো এইভাবে বড় টি ডিফাইন করলেও করতে পারো, আর অথবা তুমি অরিজিনাল টি রেখেও করতে পারো, যে পরের ইকুয়েশনটা জাস্ট ওই x1ই হবে, বাট তখন টি এর রেঞ্জটা হবে হচ্ছে টি গ্রেটার অর ইকুয়ালস টু 60, ঠিক আছে। যে টি এর ভ্যালু তুমি 60 নিচে বসাতে পারবে না পরের পার্টের জন্য, ঠিক আছে, যেখানে ফ্রিকশন কনস্ট্যান্ট হচ্ছে 105 নিউটন, এই যে v2, ঠিক আছে। তো আবার পরের পার্টের জন্য আবার সেম ভাবে হচ্ছে সলভ করতে হবে। ইনিশিয়াল পরের পার্টের জন্য ইনিশিয়াল ভেলোসিটিটা হবে হচ্ছে এই 60 সেকেন্ডে এসে যেই বেগ তৈরি হয়েছিল 1 মিনিট পড়ার পরে যেই বেগে পড়তেছিল আর কি, 1 মিনিট শেষে তার বেগ যত হয়েছিল সেটা হবে হচ্ছে সেকেন্ড পার্টে ইনিশিয়াল ভেলোসিটি। আর ইনিশিয়াল ডিস্টেন্স আমরা এটাকে x2 যেহেতু ধরছে, এখানে x2 0 আবার 0 সেট করছে, ঠিক আছে। আর যদি তুমি x1 দিয়ে করো তাহলে x1 সমান ওই যে 2697.75 সেট করতে হবে। তো এইগুলা জাস্ট মানে তোমার সুবিধা মতো তুমি যেভাবে করে কমফোর্টেবল ফিল করো, কোনো সমস্যা নেই। এবং ফাইনালি তারপরে ওই আবার সলভ করে x অফ t আসবে, x2 অফ t, ওই x2 অফ t সলভ মানে t1 ধরে, যে t1 সময় পরে ধরে নিলাম হচ্ছে সে গ্রাউন্ডে হিট করবে, তো তখন হচ্ছে x অফ t x2 অফ t1 সমান এই যে 1300, যেহেতু অলরেডি সে 2697 মিটার চলে আসছে, তাহলে বাকি যতটুকু আছে সেইটুকু 1302.25 এটা সেট করতে হবে, সেট করে t1 এর জন্য সলভ করতে হবে। তো সলভ করতে গেলে যে ওরকম একটা নন লিনিয়ার ইকুয়েশন আসবে, এবং সেটাকে ওই অবজারভেশন করেই সলভ করা যাবে। তো যারা হচ্ছে একটু হলেও বিগত স্লাইড গুলো দেখছিলা তারা হয়তো আমার কথা বুঝতেছো, বা বইগুলো যারা দেখছো, যারা কিছুই দেখো নাই তাদের হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে, তো সেটার দায় তো আমার না, কারণ কিছু অন্তত তোমার দেখতে হবে, না দেখলে তো একেবারে সবকিছু তো বোঝা সম্ভব না, ঠিক আছে। আর আমি বারবার সবকিছু রিপিট করাও সম্ভব না। ওকে, নেক্সট অ্যাক্সেলারেশন ভেলোসিটি মডেলসের আরেকটা এখানে যে সবসময় যে আমরা ধরে নিচ্ছি যে গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা জি, ছোট জি, সেটা হচ্ছে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এটাকে কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, বাট আমরা জানি যে এটা কনস্ট্যান্ট না, ঠিক আছে। তো এখন এই কারণে ভ্যারিয়েবল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টও আমরা চাইলে মডেলের মধ্যে ইনক্লুড করতে পারি, ঠিক আছে। তো এখানে সেটাই বলছে যে যদি যখন আমাদের ওই গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা সেটাকে যদি আমরা কনস্ট্যান্ট না ধরি, সেক্ষেত্রে তখন ওই যে নিউটনস ল যেটা আছে, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, সেইটা দিয়ে হচ্ছে আমাকে ওই ফোর্সটাকে অ্যাপ্রক্সিমেট করতে হবে, ঠিক আছে। নিউটনস ল অফ গ্র্যাভিটেশন এটা তো জানোই যে F = gm/r², বিখ্যাত সূত্র, ঠিক আছে। তো এইটার একটা অ্যাপ্লিকেশন এখানে দেখানো হচ্ছে যে ভ্যারিয়েবল গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন অ্যাপ্লাই করে আমরা যে এসকেপ ভেলোসিটি, এটা এইচএসসি তো তোমরা পড়ে আসছো, মুক্ত কি জানি মুক্তিবেগ বলে না, হ্যাঁ মুক্তিবেগ, যে কত জোরে স্টার্ট করলে এটা হচ্ছে একেবারে কোন একটা গ্রহ একেবারে ছেড়ে যেতে পারে, ঠিক আছে। আমাদের পৃথিবী থেকে ছেড়ে যাওয়ার জন্য কতটুকু বেগ দরকার, পৃথিবী হোক বা অন্য যে কোনো গ্রহ হোক, কারণ তুমি যদি যথেষ্ট জোরে না ছোড়ো তাহলে তো সেটা ওই গ্র্যাভিটেশনের টানে আবার ভূমিতে ফিরে আসবে, বা ওই গ্রহেই ব্যাক চলে যাবে। তো এটা যদি খুব বেশি না হইতো তাহলে তো আমরা মানে খুবই মজা হইতো, ঠিক আছে, মানে একটা বল উপরের দিকে ছুড়ে দিতাম, এটা আর ফিরে জীবনে ফেরত আসতো না, ঠিক আছে। তো এটা অনেক ভ্যালুটা অনেক বেশি পৃথিবীর জন্য,
এটা তো হিসাব করতেই পারবা, এখানে জাস্ট এই যে ভি নট সমান সমান দেওয়া আছে √2gm/r। তো আর হচ্ছে এখানে ওই প্ল্যানেটের ব্যাসার্ধ, আর জি হচ্ছে জি এর ভ্যালু তো জানি আমরা, যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট যেটা, ঠিক আছে, মহাকর্ষীয় ধ্রুবক, এটার ভ্যালু জানা আছে। আর এম হচ্ছে ওই প্ল্যানেটের ম্যাস, ঠিক আছে। তো ম্যাস হচ্ছে কেজিতে দিতে হবে, রেডিয়াস মিটারে দিতে হবে। আর জি তো আছে এখানে, যদি ম্যাস এবং রেডিয়াস যদি অন্য কিছুতে দাও তাহলে কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে, মানে ইউনিট ইউনিট খেয়াল রাখতে হবে, কারণ আমাদের যেহেতু জি হচ্ছে এসআই এককে আছে, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ভ্যালু যেটা নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স টু, তাহলে সেক্ষেত্রে তোমার এখানে যে ম্যাস এবং এখানে যে রেডিয়াস এই ফর্মুলা, সেখানেও তোমার ম্যাস এবং রেডিয়াস এগুলো কেজি এবং মিটারে দিতে হবে, ঠিক আছে। এবং যদি এগুলো যদি কেজি মিটারে না থাকে, অন্য কিছুতে থাকে, তাহলে আবার আইদার জি কে কনভার্ট করতে হবে এই নিউটন মিটার কেজি ইনভার্স টু থেকে, মিটার স্কয়ার কেজি ইনভার্স টু থেকে ওই ইউনিটে নিতে হবে, অথবা ওই এম আর আর কে চেঞ্জ করে এটা জানতে হবে, ঠিক আছে। তো ইউনিট কনভার্সন এগুলো খালি এই অঙ্কের বেলায় না, এই আমাদের অ্যাপ্লিকেশন টাইপের যত অঙ্ক আছে সেগুলোতে ইউনিট গুলো একটু খেয়াল রাখবা। সবগুলো যদি একই ইউনিটে দেওয়া থাকে তো ভালো, আর না থাকলে এই জিনিসটা অবশ্যই ট্রান্সফর্ম করে নিয়ে নিতে হবে। এটা ট্রান্সফর্ম করার জন্য তোমাদের ক্যালকুলেটর ইউজে সরাসরি ক্যালকুলেটর গুলোতে সরাসরি অপশন আছে, ওটা ইউজ করেও করতে পারো। জাস্ট এক লাইনে করে দিলেই হবে, এখানে বেশি কিছু ক্যালকুলেশন দেখার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, তো এখন এসকেপ ভেলোসিটি ডেরিভেশন, এটা তো ইন্টারেও করছো, এটা কি আমার ডিটেইলস আবার বলা লাগবে? না স্যার। নিজেরা পারবা আশা করি। তারপরেও যদি কারো কোনো সমস্যা হয় সেটা অবশ্যই আমাকে জানাই। একটা লাইন জাস্ট এখানে ব্যাখ্যা করি, এখানে আমাদের মানে এখানে তোমাদের সমস্যাটা হইতে পারে বুঝতে, যে আমরা ওই আর অফ টিটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে ডিস্টেন্স ধরে নিচ্ছি, এক্স অফ টিও ধরতে পারতাম, একই কথা। তো কেন্দ্র থেকে ডিস্টেন্স, সেটার তাহলে ডেরিভেশন, ফার্স্ট ডেরিভেশন হবে হচ্ছে ভি অফ টি, তাহলে যে এম ডিভি বাই ডিটি সমান মানে এফ ইজ ইকুয়াল টু এম এ, যেটা আর কি সেখান থেকে আসতেছে। তো এখন এখানে আমরা ইটা ধরি নাই, এয়ার রেজিস্ট্যান্সটা ধরি নাই, ঠিক আছে, কারণ যেহেতু এটা অ্যাটমসফিয়ার ছাড়াই চলে যাবে, তো আমরা ওই প্রথম দিকে যথেষ্ট এয়ার রেজিস্ট্যান্স হয়তো থাকবে প্রথম দিকে অল্প, বাট তারপরে তো ছাড়াই চলে গেলে তো আর সেখানে অ্যাটমসফিয়ার নাই, আস্তে আস্তে রেজিস্ট্রেশনটা ইয়াটা কি বলে এটাকে, ফ্রিকশনটা কমে যাবে, রেজিস্ট্যান্সটা। তো এই কারণে আমরা ধরে নিচ্ছি যে রেজিস্ট্যান্সটা নেগলেক্ট করতেছে, নেগলেক্ট করে এই কারণে এখানে জাস্ট শুধুমাত্র ওই গ্র্যাভিটেশনাল যে ফোর্সটা সেটাই ধরতেছে। তো গ্র্যাভিটেশনাল ফোর্স যেহেতু এটা মাইনাস কেন হলো, বিকজ ভেলোসিটির উল্টো দিকে, ভেলোসিটি হচ্ছে আপওয়ার্ড, এটাকে আমরা পজিটিভ ডিরেকশন ধরলে তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাজ করতেছে ডাউনওয়ার্ড, এই কারণে মাইনাস gmm/r², যেখানে আর হচ্ছে যে সেন্টার থেকে ডিস্টেন্স। তো এরপরে তো এম দিয়ে ভাগ, এটা তো বুঝতে পারতেছো। এখন এখানে যে ইকুয়েশনটা আসে এম দিয়ে ভাগ করার পর, dv/dt ফাংশন -gm/r², এখন এটাকে তুমি যদি সরাসরি ইন্টিগ্রেশন করে দাও তাহলে তো মানে মনে হচ্ছে যে ইন্টিগ্রেশনটা খুবই সহজ, ঠিক আছে। ডিভি ডিটি ওর পাশে নিলাম, দুই পাশে gm/r², এই ভুল হয়তো অনেকে করতে পারো, gm/r² হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে v সমান কি আসে মাইনাস gm/r² টি নাকি প্লাস সি, আর এখানে সমস্যা কি বলো? আর তো স্যার কনস্ট্যান্ট না। আর কনস্ট্যান্ট না তো। হ্যাঁ, আর কনস্ট্যান্ট না, বাট আর অফ টি তো আমরা লিখি নাই, অনেক সময় ইকুয়েশন দেখে এটা অনেকের মাথায় চলে আসতে পারে, কারণ পরীক্ষার সময় তোমরা যে কি কি জিনিস আবিষ্কার করো পরীক্ষার খাতা দেখলে বোঝা যায়, ঠিক আছে। তো মাঝে মধ্যে ইচ্ছা হয় যে এইসব খাতাগুলো তোমাদের দেখাতে পারলে খুব ভালো হতো, বাট এটা আসলে সম্ভব না বা উচিত না, ঠিক আছে। এটা একটা পার্সোনাল কনফিডেন্সিয়াল জিনিস, ওটা গোপনই থাক। বাট অনেকে এমন কিছু লেখো, ঠিক আছে, এটা হাসিও লাগে, মজাও লাগে, আবার আফসোসও লাগে। আচ্ছা, যাই হোক, তো এই কারণে আমরা এখানে সরাসরি ইন্টিগ্রেশন করতে পারবো না, যেহেতু আরটাও একটা ভ্যারিয়েবল, টি এর উপরে ডিপেন্ড করতেছে, আর তো চেঞ্জ হবে সময়ের সাথে সাথে, তাহলে আর হচ্ছে টি এর ফাংশন, আবার ভিও টি এর ফাংশন। তো এই কারণে আইদার আমাদের যেটা করতে হবে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আইদার পুরোটাই টিতে নিয়ে যেতে হবে, অথবা পুরোটাই মানে আর আর টিতে নিয়ে যেতে হবে, অথবা ভি আর আর এ নিয়ে যেতে হবে, ঠিক আছে। যদি আর আর টিতে নিয়ে যাই যদি, তাহলে আমাদের সেকেন্ড ডিগ্রি চলে আসবে, ঠিক আছে, সেকেন্ড অর্ডার। ওটা যেহেতু আমরা এখন শিখি নাই, তো এখানে ফার্স্ট অর্ডার দিয়ে করতে যাচ্ছি, তাহলে সেই কারণে ওই ভি আর আর ই রাখলাম।
ঠিক আছে? তো এই ভি আর আর এ রাখার জন্য যে চেইন রুলটা অ্যাপ্লাই করছে, চেইন রুল তোমাদের মাল্টিভেরিয়েবল ক্যালকুলাসে শেখার কথা। ডিভি বাই ডিটি সমান সমান হচ্ছে ডিভি বাই ডিআর ইন্টু ডিআর বাই ডিটি লেখা যায়। তো এখানে ডিআর বাই ডিটি মানে হচ্ছে ভি, আর ডিভি বাই ডিআর থাকলো, তাহলে ভি ইন্টু ডিভি বাই ডিআর। এখন এটাকে আমি তাহলে ডিভি বাই ডিটির বদলে এটা এখানে বসায় দিলাম। এখন যেটা হলো ভি ডিভি বাই ডিআর সমান সমান মাইনাস জিএম বাই আর স্কোয়ার। এখন এটা হচ্ছে ভি আর আর এর সাপেক্ষে। তো এটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এবং এটা হচ্ছে কি, এটা হচ্ছে নন লিনিয়ার। হ্যাঁ, নন লিনিয়ার নাকি? হ্যাঁ, নন লিনিয়ার। তো এটাকে হচ্ছে তুমি জাস্ট সেপারেবল দিয়ে সলভ করা যাচ্ছে, সেপারেবল করে সলভ করলে তারপরে বাকি যেগুলো এগুলো তুমি যাই বুঝতে পারবে আশা করি। ওকে, নেক্সট যেটা আসতেছে সেটা হচ্ছে নিউটনস ল অফ কুলিং এন্ড ওয়ার্মিং। তো নিউটনের নাম বহু জায়গাতেই আছে। সে মানে মহামারীর মধ্যে বসে বসে অনেক কিছুই করছে, ঠিক আছে, আমাদের মতো সময় নষ্ট করে নাই। তো যদি সময়টা নষ্ট করতো তাহলে অনেক ভালো হইতো, ঠিক আছে, আমরা এখন একটু শান্তিতে থাকতে পারতাম, মানে মানে পড়ালেখার দিক দিয়ে হয়তো সায়েন্স এত ডেভেলপ হইতো না, বাট পড়ালেখার দিক দিয়ে আরেকটু শান্তি পাওয়া যেত। আচ্ছা, তো কুলিং এন্ড ওয়ার্মিং নিউটনস ল, যেটা নিউটন যেটা বলতেছে যে কুলিং এন্ড ওয়ার্মিং কিভাবে হয়, সে যেটা কতগুলো এম্পিরিক্যাল এক্সপেরিমেন্ট করে যেটা দেখছে, যে তার কাছে মনে হয়েছে যে সারাউন্ডিং মিডিয়াম এর যে টেম্পারেচার, বা যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, ঠিক আছে, অর্থাৎ কোন একটা বস্তু সেটা গরম হোক বা ঠান্ডা হোক, সেটার আশেপাশের যে টেম্পারেচার সেইটা এবং ওই বস্তুর টেম্পারেচার দুটোর মধ্যে যে ডিফারেন্স, এই ডিফারেন্সের সমানুপাতিক হচ্ছে তার তাপমাত্রা পরিবর্তনের হার, ঠিক আছে। অর্থাৎ ওই বস্তুটা যদি গরম হয়, এক কাপ চা যদি আমি ধরি যে এক কাপ চা হচ্ছে আমাদের সারাউন্ডিং রুম টেম্পারেচার হচ্ছে গরম একটা জিনিস, তো সেটাকে আমি যদি মানে রেখে দিই, তাহলে সেটার তাপ হারানোর হার, অর্থাৎ তাপ না, সরি, তাপমাত্রা হারানোর, হ্যাঁ, তাপও হারাবে। আচ্ছা, যাই হোক, তো তাপমাত্রা কমার হার, পরিবর্তনের হার, সেটা হচ্ছে ওই চায়ের টেম্পারেচার এবং রুমের টেম্পারেচারের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সের সমানুপাতিক। ডিফারেন্স যত বেশি হবে ওটা তত দ্রুত ঠান্ডা হবে, আর ডিফারেন্স যখন কমে যাবে, পার্থক্যটা, তখন সেটা আস্তে আস্তে ঠান্ডা হবে। এটা হচ্ছে নিউটন ধরে দিছে। এবং এখানে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে নিউটন ধরে দিছে যে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, যেটা টেম্পারেচার অফ দ্য সারাউন্ডিং মিডিয়াম, যেটা সেটা কনস্ট্যান্টই থাকবে। আমরা চিন্তা করতে পারি যে রুমের মধ্যে যদি আমি মানে একটা চা রাখি, তাহলে চা তো ঠান্ডা হবে বুঝলাম, টেম্পারেচার কমবে, সেটা তাপ হারাবে, রুম তো আবার তাপ গ্রহণ করবে, ঠিক আছে, এবং তাহলে তো রুম একটু গরম হয়ে যাবে। তো এখন এখানে আসলে ওই যে রুম এত বড়, আর চায়ের কাপ তো ছোট জিনিস, সারাউন্ডিং মিডিয়ামের সাপেক্ষে মানে তার ওই সে তাপমাত্রা যতখানি মানে সে যতটুকু তাপমাত্রা কমে যতটুকু তাপ হারায় সে ঠান্ডা হবে, ওইটুকু তাপে রুমের খুব বেশি টেম্পারেচার চেঞ্জ হবে না, ঠিক আছে। এই কারণে আমরা ধরে নিচ্ছি যে সারাউন্ডিং টেম্পারেচার টিএম যেটা, সেটা মানে কনস্ট্যান্টই থাকবে, ঠিক আছে। ওইটাকে আমি চাইলে ভ্যারিয়েবল ধরতে পারতাম, ভ্যারিয়েবল ধরলে তখন আবার এই ডিফারেনশিয়াল ইকুয়েশন চেঞ্জ হয়ে যাইতো, তখন নতুন আরেকটা মডেল আসবে, ঠিক আছে, এটার একটা মডিফিকেশন হবে। তো আচ্ছা, যাই হোক, তাহলে নিউটনস ল অফ কুলিং এন্ড ওয়ার্মিং অনুযায়ী ডিটি ওভার ডিটি, তার মানে টেম্পারেচার, ক্যাপিটাল ডি হচ্ছে টেম্পারেচার, এটার চেঞ্জের হার ইজ প্রপোর্শনাল টু টি মাইনাস টি এম। তাহলে কে ইন্টু টি মাইনাস টি এম লেখা যায়, যেখানে কে হচ্ছে কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি। এখন প্রশ্ন হচ্ছে যে এই কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি এটা কি পজিটিভ অর নেগেটিভ? এটা কেউ একজন লিখে আনসার করো। নাহলে আমি দেখি কাকে জিজ্ঞেস করা যায়। স্যার নেগেটিভ হবে স্যার। হ্যাঁ, আল্লাহ হোসেন বলে দিচ্ছে, বাঁচাই দিচ্ছে সবাইকে। আচ্ছা, আল্লাহ বলতেছে নেগেটিভ হবে, কেন নেগেটিভ হবে? তো স্যার এখানে হারটা আস্তে আস্তে স্যার কমতে থাকবে স্যার। এটা তো গরম বস্তুর ক্ষেত্রে, যদি জি স্যার। ঠান্ডা তুমি ফ্রিজ থেকে কিছু একটা বের করে রাখো, স্যার ওইখানে স্যার আবার এটা পজিটিভ হবে তখন স্যার। তখন কে পজিটিভ? হতে হবে স্যার। ভালো করে চিন্তা করে বলো। টি মাইনাস টি এম
ঠিক আছে। এই যে আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি যদি, হ্যাঁ জিহাদ বলতে চাচ্ছি, জিহাদ বলো। জিহাদ হাত তুলছিলা? রফিকুল নবী জিহাদ, তুমি হাত তুলছিলা? কিছু বলতে চাইলে বলো। জি স্যার, অলওয়েজই নেগেটিভ হবে, কারণ হচ্ছে এদের রিলেশন ওই লেফট সাইডেরটা কমলে রাইট সাইডেরটা বাড়বে, আবার রাইট সাইডেরটা কমলে লেফট সাইডেরটা বাড়বে। সো অলওয়েজই আমার হ্যাঁ, কি নেগেটিভ। অলওয়েজই নেগেটিভ হবে, ঠিক আছে। ঠিক আছে, রফিকের কথা ঠিক আছে। উম, এটা হবে না, অলওয়েজ নেগেটিভ হবে। কারণ হচ্ছে আমি যদি আলাদা আলাদা ভাবে চিন্তা করি, যে বস্তুটা যদি গরম হয় তখন হচ্ছে সে তার তাপমাত্রা টেম্পারেচার কমার কথা, তাই না? তার মানে ডিটি বাই ডিটি যেটা, সেটা নেগেটিভ আসতে হবে আমার, বস্তুটা নিজে যদি গরম হয়। এখন নিজে যেহেতু গরম, মানে হচ্ছে কি টেম্পারেচার তার টিএম এর চেয়ে টি তখন বড়, ঠিক আছে। তার মানে টি মাইনাস টিএম যেটা, সেটা একটা পজিটিভ সংখ্যা। রুমের টেম্পারেচার হয়তো 30°C আর চায়ের কাপের টেম্পারেচার 80°C। অবশ্যই গরম জিনিসের টেম্পারেচার বেশি সারাউন্ডিং মিডিয়ামের চেয়ে, তখন টি মাইনাস টিএম যেহেতু পজিটিভ, বাট আমার ডিটি বাই ডিটি এটা তো নেগেটিভ আসা লাগবে, কারণ এটা তো তার টেম্পারেচার কমবে আমি জানি। তো নেগেটিভ আনতে হইলে তখন অবশ্যই কেটা নেগেটিভ দিতে হবে, যেহেতু এটা পজিটিভ তাহলে এটা নেগেটিভ দিতে হবে। এই কারণে নেগেটিভ আর পজিটিভ মিলে নেগেটিভ হবে। আর যদি উল্টাটা চিন্তা করো, যে আমি যদি ফ্রিজ থেকে বরফ বের করে রাখি, তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে তখন সারাউন্ডিং টেম্পারেচারের চেয়ে টি হচ্ছে কম, তখন এই টি মাইনাস টিএম এটা হচ্ছে নেগেটিভ তখন। তো এখন আমার ডিটি বাই ডিটি সেই জিনিসটা তো আমার তখন বাড়বে, পজিটিভ হইতে হবে, কারণ যেহেতু আমি ঠান্ডা জিনিস বের করে রাখছি, সারাউন্ডিং টেম্পারেচার তার চেয়ে বেশি, তাহলে ওই জিনিসটা গরম হবে আস্তে আস্তে, তার মানে ডিটি বাই ডিটি এটা প্লাস হইতে হবে। তাহলে এটা প্লাস হওয়ার জন্য এটা যেহেতু নেগেটিভ, এটাও নেগেটিভ হইতে হবে, মাইনাসে মাইনাসে তখন প্লাস হবে। তো তার মানে দুইটা ক্ষেত্রেই বস্তু সারাউন্ডিং পরিবেশের চেয়ে গরম হোক বা ঠান্ডা হোক, আমার কে এর ভ্যালু যেটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, সেটা নেগেটিভ হওয়া লাগবে। নেগেটিভ হলেই আমি দুই ক্ষেত্রেই আমি দেখতেছি মানে আমার ঠিক থাকতেছে, ঠিক আছে, ইন্টারপ্রিটেশন ঠিক থাকতেছে। ওকে, তো যদি তুমি এই নিউটনস ল অফ কুলিং এন্ড ওয়ার্মিং দিয়ে কোনো অঙ্ক শুরু করো পরীক্ষায়, তারপরে দেখো যে কে এর ভ্যালু পজিটিভ আসছে এই সেম ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে শুরু করে, তাহলে তুমি অবশ্যই শিওর হবা যে তোমার ক্যালকুলেশনে কোথাও ভুল করছো, কারণ কে তো পজিটিভ আসার কথা না, ঠিক আছে। বস্তু গরম হোক ঠান্ডা হোক যাই হোক, কে নেগেটিভ আসার কথা। তো এই জিনিসগুলো এই জন্য মাথায় রাখলে অনেক সময় ভুল টুল ধরা সহজ হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে ইনিশিয়াল কন্ডিশন একটা তো দিতেই হবে, এটা তো আর বলার কিছু নেই। তো এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, ওভেন থেকে একটা কেক বের করা হয়েছে, যেটা টেম্পারেচার 300°F ছিল যখন ওভেন থেকে বের করা হয়েছে। তারপরে 3 মিনিট পরে হচ্ছে এটা আবার টেম্পারেচার মাপা হয়েছে 200°F। তো এখন বলছে যে কতক্ষণ পরে এটা 100°F পৌঁছাবে, আর যেখানে রুম টেম্পারেচার হচ্ছে 70°F, ঠিক আছে। তো আগের মতো আগের ইকুয়েশনে আমরা জাস্ট বসায় দিলাম যে ডিটি বাই ডিটি কে, ধরে নিলাম মানে টি হচ্ছে আমার টেম্পারেচার অফ দ্য কেক, এটা একটা ভ্যারিয়েবল। সো টি মাইনাস আর টি এম যেটা সারাউন্ডিং টেম্পারেচার, রুম টেম্পারেচার, সেটা হচ্ছে 70°F দেয়া আছে। আর ইনিশিয়াল কেকের ইনিশিয়াল টেম্পারেচার দেয়া আছে 300°F, তার মানে হচ্ছে টি অফ 0 সমান সমান 300। এরপর এটাকে সলভ করতে হবে, এটা সলভ তো একেবারে ইজি, সেপারেবল করে জাস্ট দুপাশে ইন্টিগ্রেশন সরাসরি করে দিলেই হয়, ঠিক আছে। দেখো এই সলিউশন গুলো কিন্তু আমি এখানে একটাও দেখাই নাই এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের, কারণ এই খুবই ইজি। আর এগুলো তো অলরেডি আমি করাই আসছি, ঠিক আছে। তো এগুলো কিন্তু পরীক্ষায় তোমরা এরকম, তোমরাও আবার এরকম ধুমধাম লিখে দিও না, সলভ করে দেখাতে হবে। এখানে স্লাইডে জাস্ট যতটুকু তোমাদের বোঝানোর জন্য লেখা দরকার সেটুকু লিখছি। তোমাদের এই বাজে অভ্যাস আছে অনেকের, যে জাস্ট স্যার যেটুকু লেখে সেটাই তোমরা হচ্ছে পরীক্ষায় কপি পেস্ট করে রেখে দাও, ঠিক আছে। এই যে মানে আমার তো মাঝে মধ্যে ভয় লাগে যে এরকম যে আমি তীর চিহ্ন টিহ্ন দেই, এগুলোও তোমরা আবার লিখে ফেলো কিনা, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখো। এখানে জাস্ট এইখানে যে কথাবার্তাগুলো একেবারেই সংক্ষিপ্ত, কিন্তু পরীক্ষার খাতায় আরেকটু মানে এক্সপ্লেইন করে তোমার নিজের ভাষায়, ঠিক আছে, এবং সলিউশন করে দেখাতে হবে অঙ্কগুলো, তাহলেই তুমি হচ্ছে ওই 5 এর মধ্যে 5 পাবা। আদারওয়াইজ
এই জাস্ট এই কঙ্কালটা তুলে দিলে তো 5 এ 5 দিবে না, ঠিক আছে? হয়তো অঙ্ক ঠিক থাকবে কিন্তু দেখবা যে মার্কস কমে গেছে, ঠিক আছে? আচ্ছা, তো এটাকে সলভ করে ফাইনালি পাওয়া যাবে হচ্ছে t সমান 70 প্লাস c1 e টু দি পাওয়ার kt, তারপরে ওই যে t অফ 0 ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করলে এটা আসে। তো এবং আমি তারপরে এই k এর ভ্যালু বের করার জন্য ওই আমাদের দেওয়া আছে আবার 3 মিনিট পরে কত ছিল 200 ডিগ্রি, তাহলে t অফ 3 বসালে 200 পাওয়া যাবে। তো এটা t অফ 3 সমান 200 সেট করে ওই যে ম্যালথাসিয়ানে যেরকম আমরা k এর ভ্যালু বের করছিলাম আর কি, সেরকম এখানেও k এর ভ্যালুটা k এর জন্য সলভ করলে আসবে হচ্ছে নেগেটিভ একটা ভ্যালু, সেটা এখানে বসায় দিয়ে যদি সলভ করি তাহলে আমি ফাইনাল রেজাল্টটা পেয়ে যাব। তো এখানে এই গ্রাফটা দেওয়া আছে, দেখো যে টেম্পারেচার অফ দ্য কেক, এটাকে আসলে যদি আমি গ্রাফ করি যে সলিউশনটা আমরা পাইছি অর্থাৎ 70 প্লাস 230 e টু দি পাওয়ার মাইনাস সাম কনস্ট্যান্ট ইনটু t, তো এই এই জিনিসটাকে গ্রাফ করলে এরকম একটা গ্রাফ আসে। এই গ্রাফটা থেকে এই জিনিসটা মানে খুবই ইন্টারেস্টিং যে যদি আমি জিজ্ঞেস করি যে রুম টেম্পারেচারে কখন আসবে, মানে এই সেম কোশ্চেনটাই মানে সবকিছু ভ্যারি ভ্যালুগুলো সব সেম, জাস্ট যদি জিজ্ঞেস করা হয় যে এই কেকটা কখন রুম টেম্পারেচারে পৌঁছাবে, তাহলে অ্যান্সার কি হবে? হবে না স্যার কখনো। স্যার ইনফিনিট টাইম। হ্যাঁ হবে না ইনফাইনাইট, হ্যাঁ ইনফাইনাইট টাইম লাগবে, হবে না, বা মানে ইনফাইনাইট অনেক অসীম সময় পরে গিয়ে হবে। তো এটা তো আসলে রিয়েলিস্টিক্যালি আসলে এটা ঠিক না বা পসিবল না, ঠিক আছে? তো তার মানে আমরা বুঝতেই পারতেছি, কারণ যেহেতু ওর আশেপাশে টেম্পারেচার তো একটু বাড়বে, ঠিক আছে? এখানে তো আমরা ওই যে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার যে কনস্ট্যান্ট ধরে নিয়েছি, এই কন্ডিশনটা তো আসলে পুরোপুরি রিয়েলিস্টিক না। এই কারণেই এইখানে যেটা দেখাচ্ছে যে ইনফাইনাইট সময় লাগবে, এটা তো আসলে এটাও আসলে রিয়েলিস্টিক হয় না। তো এটাকে মডিফাই করে তুমি হয়তো আরেকটু ভালো মডেল তুমি অবশ্যই ক্রিয়েট করতে পারবা, যেটা হয়তো আরো রিয়েলিস্টিক রেজাল্ট। বাট এই ক্ষেত্রে যদি কোশ্চেন থাকে যে কতক্ষণ পরে, তখন বলতে হবে যে এটা তো আসলে ইনফাইনাইট সময় পরে হয়, বাট ইন রিয়ালিটি ইনফাইনাইট সময় লাগবে না। ওই এখানে তুমি টি1 ওই যে অবজারভেশন করে যে যেহেতু e টু দি পাওয়ার মাইনাস আছে, তো দেখবা যে টি এর ভ্যালু অনেক বড় বসালে তখন এই টার্মটা তো তোমার নেগলিজিবল হয়ে যাবে, ঠিক আছে? তো এই টার্মটা নেগলিজিবল হয়ে যে টার্মটা থাকবে ওই টি1 সমান অত অত ঘন্টা পরে আমরা বলে দিতে পারি, অত ঘন্টা এখানে কি মিনিট যদি ধরি, হ্যাঁ মিনিট ধরা হয়েছে, অত মিনিট পরে এটা রুম টেম্পারেচারে চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি। ওকে, নেক্সট। এখানে এখন আরেকটা মজার অঙ্ক দেওয়া আছে, আমি জানি না যারা সত্যিকারের মানে পোস্টমর্টেমের সময় এই ধরনের কোনো মেথড ইউজ করে কিনা, ঠিক আছে? ওই অভিজ্ঞতা আমার নাই, বা যারা সত্যিকারের ইনভেস্টিগেটর যারা হচ্ছে গোয়েন্দা, ঠিক আছে, তারা হচ্ছে এই জিনিসগুলো করে কিনা সেটাও আমি জানি না। বাট আমাদের ম্যাথমেটিক্সে এখানে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে একটা মৃত্যু রহস্য না ঠিক, কখন মারা গেছে এই জিনিসটা বের করবো, ঠিক আছে? এই নিউটনস ল অফ কুলিং এন্ড ওয়ার্মিং দিয়ে। এখানে 3টা পিকচার দেওয়া আছে, পরীক্ষায় পিকচার দিয়ে কোশ্চেন আসবে না, পরীক্ষায় থাকবে ডেসক্রিপশন, বাট তোমাদের হয়তো ভালো লাগবে এই জন্য আমি পিকচার দিয়ে দিচ্ছি। এখানে একজন লোক মারা গেছে, একটা মার্ডার হয়েছে, সোজা কথা, তাকে মেরে ফেলা হয়েছে। কখন মারা হয়েছে এটা জানো না, বাট যখন মারা গেছে তখন রুম টেম্পারেচার ছিল 70 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট দেওয়া হয়েছে যেহেতু মানুষের শরীরের টেম্পারেচার আমরা সাধারণত ফারেনহাইটে অভ্যস্ত। তো ফারেনহাইটের রুম টেম্পারেচার 70 ডিগ্রি, এটা তো রুম টেম্পারেচার তো তুমি পরবর্তীতে যখন গোয়েন্দা আসবে তখন রুম টেম্পারেচার মাপলেও সে মোটামুটি বলতে হবে যে একই তো ছিল। মারার সময় মারামারির কারণে রুম টেম্পারেচার বেড়ে যাওয়ার কথা না, ঠিক আছে? যদি খুব বেশি গোলাগুলি বা আগুন টাগুন দিয়ে না মারা হয়, ঠিক আছে? নর্মাল ছুরিকাঘাত করে মারলে টেম্পারেচার রুম টেম্পারেচার মরার সময় যা ছিল মরার পরেও তাই থাকবে। তো রুম টেম্পারেচার 70 ডিগ্রি ফারেনহাইট এবং বডি টেম্পারেচার আমরা ধরে নিচ্ছি যে ওই লোকের জ্বর টর কিছু ছিল না, সে যখন মারা গেছে তখন সে নর্মাল 98.6 ডিগ্রি ফারেনহাইট ছিল তাকে যখন মেরে ফেলা হয়েছে। তো এরপর রাত 2টার সময় এখানে একজন এই যে 2টার সময় একজন পুলিশ বা একজন গোয়েন্দা এসে হচ্ছে কি বলে লাশটা ডিসকভার করছে, এবং সে তখন বডি টেম্পারেচার মেপে দেখছে যে সেটা হচ্ছে 85 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে? এবং 1 ঘন্টা পরে সে আবার হচ্ছে বডি টেম্পারেচার মাপছে,
তখন মেপে দেখছে যে বডি টেম্পারেচার হচ্ছে 80°F টেম্পারেচার রাত 3টার সময়। তো রুম টেম্পারেচার তো আগের মতো 70° আছে প্রত্যেকটা কেসে। এখন তাহলে কখন মানুষটা মারা গেছে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে যে এটা আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে করা যাবে কিনা। এটা তো যাবেই, জি স্যার। যেহেতু স্লাইডে আছে আর আমি পড়াচ্ছি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা তো যাইতেই হবে। আচ্ছা, ওই সেন্স থেকে বলি নাই, মানে তোমরা বুঝতেছো কিনা যে আসলে কিভাবে করা যাবে। জি স্যার। তাহলে বলো দেখি আবিদ, জাস্ট ইকুয়েশনটা বলো। ইকুয়েশন হ্যাঁ, মানে এখানে ইকুয়েশনটা কি হবে, ডিফারেনশিয়াল ইকুয়েশনটা? t by dt is equal to হ্যাঁ, dt by dt is equal to k into k into 70 minus t minus 70 t minus 70 70। হ্যাঁ, আর ইনিশিয়াল কন্ডিশন ইনিশিয়াল আমরা যে কন্ডিশন যে একটা সময় আছে। মারা গেছে ওটাকে যদি t equals to 0 ধরে নেই, তাহলে t equals to 0 সমান সমান 98.6 না? না স্যার, ওই দুটো হবে। হ্যাঁ, ওই 85° আর 80° এগুলো ইনিশিয়াল আরে কন্ডিশন। না রে বাবা, সো ওই 98.6 দিয়ে তো স্যার সলভ করতে হবে। নাই ওটাই তো ইনিশিয়াল কন্ডিশন হবে, সে যখন মারা গেছে তখন হ্যাঁ, থেকে তো ইনিশিয়াল সময়। কন্ডিশন 98.6। জি হ্যাঁ, ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে 98%, যখন মারা গেছে তখন থেকে কাউন্টিং শুরু, ঠিক আছে? জি তো এরপরে আমি ধরে নিলাম যে t1 সময়ে এসে কতক্ষণ পরে, রাত 2টার সময় হচ্ছে ডিটেকটিভ এসে হচ্ছে ইয়াটা লাশটা পাইছে। এখন মারা গেছে কখন সেটা আমি জানি না, ঠিক আছে? তো মানে t1 সময় পরে ধরলাম যে ডিটেকটিভ আসছিল, ঠিক আছে? তো এটা তো সলভ করলে টি এর একটা ফর্মুলা পাবা, টি সমান সমান সামথিং, এই যে ইনিশিয়াল কন্ডিশন সহ। তো এরপরে ওইখানে t1 সময় পরে যদি আমি ধরে নিই যে ডিটেকটিভ আসছিল, তাহলে t1 t1 এবং ডিটেকটিভ এসে দেখছিল যে তখন t1 সময়ে তার টেম্পারেচার কত ছিল, 85। আর এরপরে আরেকটা আসবে যে তারপরে আরো 1 ঘন্টা পরে সে আবার মাপছে। তার মানে আমি এখানে সব সময় যদি, আচ্ছা t1টা এখানে ছোট হাতের হবে, টাইম হচ্ছে ছোট টি আর টেম্পারেচার হচ্ছে বড় টি। তো t1 সময় পরে হচ্ছে ডিটেকটিভ এসে দেখছে 85°C, এবং তারও 1 ঘন্টা পরে, টাইম যদি আমি ঘন্টায় হিসাব করি তাহলে তার মানে হচ্ছে কি t1 plus 1, t1 সময় এসে সে ডিসকভার করছে রাত্রি 2টার সময়, এবং তারও 1 ঘন্টা পরে সে দেখছে যে আবার টেম্পারেচার মেপে দেখছে সেটা কত ছিল, 80, ঠিক আছে? তার মানে t1 সমান হবে 85 আর t1 plus 1 সমান সমান হবে 80। তো এখন এখান থেকে একটা তুমি এক্সপ্রেশন সমান সমান 85 পাবা, এখান থেকে একটা এক্সপ্রেশন সমান সমান 80 পাবা। তারপরে ওই দুইটা এক্সপ্রেশন থেকে তোমার t1 এর জন্য সলভ করতে হবে। t1 এর জন্য সলভ করলেই তুমি হচ্ছে মানে কখন ডিসকভার করা হয়েছে লাস্টটা সেটা পেয়ে যাচ্ছ। t1, ধরো t1 যদি তোমার সাপোজ কথার কথা 2 ঘন্টা আসে, 2 আসে, তাহলে t1 সমান সমান 2 আসা মানে কি, 2 ঘন্টা পরে হচ্ছে লাস্টটা ডিসকভার করা হয়েছে মারা যাওয়া। তাহলে যেহেতু রাত 2টায় ডিসকভার করা হয়েছে তার মানে রাত 12টায় মারা গেছে, মার্ডারটা হয়েছে। যদি 2.5 ঘন্টা আসে তার মানে 11:30টায়, আগের দিন রাত 11:30টায় মারা গেছে। যদি 1.5 ঘন্টা আসে তাহলে 12:30টায়, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার। হ্যাঁ বলো। স্যার t1 সলভ করলে তো স্যার আমরা টাইম অফ ডিসকভারিটা পাচ্ছি, কিন্তু হ্যাঁ, টাইম অফ ডিসকভারি পাইলেই তো ওইটুকু বিয়োগ করলেই তো হয়ে যাচ্ছে, কারণ আমরা তো ডেট 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 ধরছি কত, ডেট ধরছি হচ্ছে 0 পয়েন্ট। হ্যাঁ আর t1 পয়েন্টে গিয়ে হচ্ছে টাইম লাইনটা যদি চিন্তা করি, এটা হচ্ছে এই সময় ডেট, জি স্যার। এটা হচ্ছে t equals to 0, আর t equals to t1 এ হচ্ছে ডিসকভার করছে, ঠিক আছে? জি স্যার। আর তারও 1 ঘন্টা পরে t equals to t1 plus 1, ওই সময় আরেকটা মেজারমেন্ট নিচ্ছে, জি ঠিক স্যার। আছে? তো তুমি এইটা যদি পেয়ে যাও, t equals to t1 যদি পেয়ে যাও, তাহলে সেইটুকু পিছনে আচ্ছা গেলেই তো হচ্ছে ডেটটা পাওয়া যাচ্ছে। স্যার, আমরা চাইলে এমনি করতে পারতাম না, t1টা 0 ধরে তারপরে t of 1 সমান সমান 80,
তারপরে স্যার টি অফ টা সলভ করে টি অফ 1 না 98.6। না, তুমি তখন ইনিশিয়াল কন্ডিশনটা কি সেট করবা? তুমি যদি ইনিশিয়াল কন্ডিশনটা স্যার টি অফ ইজ ইকুয়াল টু 98.6। টি অফ টি, তাহলে ওখানে তো দুইটা আননোন। দুইটা আননোন স্যার, ওই পরের গুলো দিয়ে সলভ করব। টি অফ 0 সমান আচ্ছা 85 তুমি আর ট্রাই টি করে অফ দেখো, 1। আমি জানি না, কারণ দুইটা আননোন তো, তুমি তো টি এর ভ্যালু আননোন, এরপরে আমরা তো এখানে টি অফ 0 98.6, তুমি 0 আর 98.6 দুইটাই যখন বসাবা তখন হচ্ছে তোমার ওই যে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট যেটা C1, ঠিক আছে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্টের মান আসবে এখানে। কিন্তু টি সলভ করার পরে তোমার কনস্ট্যান্ট আননোন থাকবে দুইটা, একটা কে আর একটা থাকবে হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি। দুইজনের মান কিন্তু বের করতে হবে। জি স্যার, ওই ঠিক দুইটা আছে, মান তো সি এর ভ্যালু বের করার জন্য হচ্ছে তোমার এই যে ইনিশিয়াল কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে। তো যদি হচ্ছে তুমি ওখানেও 0 না বসায় টি বসাও, তাহলে তুমি সি এর ভ্যালু বের করতে পারবা না। ঠিক আছে, এবং তারপরে ওই বাকি দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করলে তখন ওই আহ, আসতে পারে, বাট আমার মনে হচ্ছে ওইটা অনেক কমপ্লিকেটেড হবে। তিনটা ইকুয়েশন মনে হয় একসাথে সলভ করতে হবে। ঠিক আছে, তুমি ট্রাই করে দেখো, আমি ওভাবে ট্রাই করি নাই, তুমি ওভাবে ট্রাই করে দেখো, যদি হয় আমাকে দেখাও। জি স্যার, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। বাট এটা ভালো, এইভাবে ট্রাই করে দেখো, এটা ঘাটাঘাটি করলে দেখবে যে অনেক কিছু আরো ক্লিয়ার হয়েছে। ওকে, আচ্ছা, নেক্সট কম্পার্টমেন্টাল অ্যানালাইসিস। তো কম্পার্টমেন্টাল অ্যানালাইসিস আসলে একটা হিউজ জিনিস। আহ, এটা শুধুমাত্র ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে সীমাবদ্ধ না। আহ, অনেক অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন বা অনেক সিস্টেমই আসলে কম্পার্টমেন্টাল অ্যানালাইসিসের মধ্যে পড়ে। যে বিখ্যাত এসআইআর মডেল যেটা, সেটাও আসলে একটা কম্পার্টমেন্টাল অ্যানালাইসিস। তো কম্পার্টমেন্টাল অ্যানালাইসিস জিনিসটা আসলে কি বোঝায়? কোনো একটা সিস্টেমকে যদি তুমি ছোট ছোট স্টেজে ভাগ করতে পারো, এবং এই প্রত্যেকটা স্টেজকে আমরা তখন একটা কম্পার্টমেন্ট হিসেবে চিন্তা করি, ছোট ছোট কম্পার্টমেন্ট, এবং পুরো কম্পার্টমেন্টটা মিলে, মানে ট্রেনে যেমন হয় যে অনেকগুলো কম্পার্টমেন্ট বা বগি মিলে একটা ট্রেন তৈরি হয়। ঠিক আছে, ইন্টার কানেক্টেড থাকে কম্পার্টমেন্ট গুলো। তো এখানেও পুরো একটা হোল সিস্টেম, সেটাকে আমি একটা একটা না, অনেকগুলো ছোট ছোট স্টেজে যদি ভাগ করে, এবং একটা স্টেজ থেকে আরেকটা স্টেজের মধ্যে ইন্টার কানেকশন থাকে, ঠিক আছে, এবং ওইভাবে যদি মডেল করতে পারি, তখন সেইগুলোকে, সেই ধরনের সিস্টেমকে আমরা বলি হচ্ছে কম্পার্টমেন্টাল সিস্টেম। যেটা ওই যে বলছিলাম যে আমাদের এই যে প্যান্ডেমিকের ক্ষেত্রে বা কোনো অসুখ, কি বলে, ইনফেকশাস ডিজিজ, ঠিক আছে, ছোঁয়াচে অসুখের ক্ষেত্রে সেগুলোর যে মডেলিং, সেগুলো আসলে আহ, এই কম্পার্টমেন্টাল অ্যানালাইসিস দিয়ে সাধারণত করা হয়। ঠিক আছে, আরো অনেক কথা আছে। তো জাস্ট যেমন ধরো, তোমার হচ্ছে ওই যে আমরা যেটা বলছিলাম যে এসআইআর মডেল, যে এস হচ্ছে তিনটা কম্পার্টমেন্ট, সমগ্র পপুলেশনকে তিনটা কম্পার্টমেন্টে ভাগ করা হয়। যে আইদার পপুলেশনের মধ্যে হচ্ছে একদল হবে যারা হচ্ছে এখনো ইনফেক্টেড হয় নাই, বাট সামনে ইনফেক্টেড হতে পারে, এদেরকে আমরা বলি সাসেপ্টিবল। ঠিক আছে, আর আরেক দল হচ্ছে অলরেডি ইনফেক্টেড হয়ে গেছে, এরা হচ্ছে আই। আর আরেক দল হচ্ছে ইনফেক্টেড হয়ে আইদার ভালো হয়ে গেছে অথবা মারা গেছে, তারা হচ্ছে রিমুভড। ঠিক আছে, তো বা রিকভার্ডও অনেক সময় ধরা হয়। ঠিক আছে, তো এবং এই সমগ্র পপুলেশনই কিন্তু আইদার এই কম্পার্টমেন্টে আছে, অথবা এইটা অথবা এইটাতে আছে। মানে যে কোনো পার্সন পার্টিকুলার, তুমি যে কোনো একজন পার্সন, সে আইদার সে সাসেপ্টিবল আছে, না হলে ইনফেক্টেড আছে, অথবা আরে আছে, এটাই আমরা ধরে নিই। এবং এরপরে কি হয় যে পপুলেশন গুলো এই কম্পার্টমেন্ট গুলোর মধ্যে ফ্লো হতে থাকে। ঠিক আছে, যে সাসেপ্টিবল যে আছে সে যদি ইনফেক্টেড হয় তাহলে সে এখান থেকে এটাতে চলে যাবে, আবার ইনফেক্টেড যে আসে সে যদি আইদার রিকভারি করে অথবা মারা যায়, তাহলে সে আর এ চলে যাবে। আর আর থেকে এসে যাবে না, যদি আমরা ধরে নিই যে যে পার্সন একবার ওই রোগ দ্বারা আক্রান্ত হয়েছে সে আর পরবর্তীতে ওই রোগে আক্রান্ত হবে না। বাট যদি এরকম হয় যে কোনো কোনো রোগ একাধিকবার হতে পারে, ঠিক আছে, তাহলে মানে ভালো হয়ে যাওয়ার পরে আবার হতে পারে, তাহলে সেক্ষেত্রে আর থেকে আবার এস এর মধ্যে আসবে। ঠিক আছে, এরকম আর কি। তো এই এরকম ফ্লো থাকে। তারপরে হচ্ছে এই ফ্লো গুলোকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে অ্যাপ্রক্সিমেট করি। তো এটা হচ্ছে একটা থ্রি কম্পার্টমেন্ট মডেল, এসআইআর মডেল।
এটা অ্যাকচুয়ালি ইন জেনারেল এন কম্পার্টমেন্ট মডেলের ডেরিভেশনও করা আছে, ঠিক আছে। তো আমরা অত ডিটেইলসে এখন যাব না, এখানে আমরা হচ্ছে ওয়ান কম্পার্টমেন্ট মডেল জাস্ট আমরা দেখবো, তোমাদের সিলেবাসে যেটুকু আছে একটা কম্পার্টমেন্টাল মডেল। সেকেন্ড অর্ডারে বোধহয় ওখানে গেলে দুইটা কম্পার্টমেন্ট সম্ভবত আসবে। তো এখানে বেসিক আইডিয়াটা হচ্ছে যে একটা কম্পার্টমেন্ট যদি আমার থাকে তাহলে সেই কম্পার্টমেন্টে একটা ফ্লো থাকবে, মানে একদিক থেকে মানুষ হোক বা যাই হোক, যে একদিক থেকে ওই কম্পার্টমেন্টে এন্টার করবে, যেমন ওখানে আমি বলছিলাম যে যদি কেউ সাসেপ্টিবল থেকে ইনফেক্টেড হয় তাহলে সে হচ্ছে আই কম্পার্টমেন্টে যাবে, আবার হচ্ছে কেউ কোনো ইনফেক্টেড পার্সন যদি ভালো হয়ে যায় তাহলে সে আই থেকে আর এ চলে যাবে। তার মানে কি ওই একটা কম্পার্টমেন্টে একটা ইনপুট রেট আছে আর আউটপুট রেটও আছে। কোন একটা কম্পার্টমেন্টে কিছু মানুষ বা কিছু জিনিস ঢুকবে, আবার একই সাথে কিছু জিনিস বের হয়ে যাবে। তো এটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এই জিনিসটাকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে এই যে এইভাবে মডেলিং করতে পারি, যে তাহলে ওই কম্পার্টমেন্টের মধ্যে যে রেট অফ চেঞ্জটা সেটাকে আমরা বলতে পারবো যে ডিএক্স ডিটি সমান মানে এক্স অফ টিটা যদি আমি ধরে নিই ওই কম্পার্টমেন্টের মধ্যে যে জিনিসটা আছে সেটার অ্যামাউন্ট বা পরিমাণ যদি এক্স অফ টি হয় তাহলে ডিএক্স বাই ডিটি সমান আমরা লিখতে পারবো যে ইনপুট রেট মাইনাস আউটপুট রেট। ইনপুট যে হারে হচ্ছে সেটা থেকে আউটপুট যে হারে হচ্ছে বিয়োগ দিলেই তো আবার টোটাল রেট অফ চেঞ্জটা পাওয়া যাবে। তো এটা তো একেবারে বেসিক একটা জিনিস। তো এখন এই আইডিয়াটা ইউজ করি আমরা দেখি যে কিভাবে প্রবলেম সলভ করা যায়। এখানে যেটা আছে সেটা হচ্ছে মিক্সিং প্রবলেমস, মানে কোন একটা পাত্রে তোমার হচ্ছে মানে দুই ধরনের এখানে যে ব্রাইন সলিউশনের কথা বলা আছে, ব্রাইন সলিউশন বা হচ্ছে লবণাক্ত পানি, লবণের পানি হতে পারে বা যে কোনো টাইপের সলিউশন, ঠিক আছে, দ্রবণ সোজা কথায়। তো দুই ধরনের দ্রবণ, একটাতে হয়তো তুমি জানো যে কি পরিমাণ কনসেন্ট্রেশন বা ঘনত্ব। আমরা তো দ্রবণের ক্ষেত্রে কনসেন্ট্রেশনের একটা ব্যাপার আছে যে কনসেন্ট্রেশন প্রতি ধরো যদি তুমি 1 লিটার পানিতে 1 কেজি লবণ মিক্স করো তাহলে আমরা বলি যে লবণের ঘনত্বটা পানিতে সেটা হচ্ছে 1 কেজি পার লিটার, ঠিক আছে। যদি 10 কেজি সরি 2 কেজি লবণ হচ্ছে তুমি 10 কেজি 10 লিটার পানিতে দ্রবীভূত করো তাহলে সেক্ষেত্রে কনসেন্ট্রেশন হবে কত 1/5 কেজি পার লিটার, ঠিক আছে। অর্থাৎ যত কেজি লবণ আছে সেটাকে যত লিটার পানিতে তুমি হচ্ছে দ্রবীভূত করছো সেটাকে ভাগ করলে কনসেন্ট্রেশনটা পাওয়া যায়। তো এখন এখানে যে ছবিটা দেয়া আছে যে এখানে দেখা যাচ্ছে একটা পাত্র আছে, সেই পাত্রের মধ্যে 3 গ্যালন পার মিনিট, প্রতি মিনিটে 3 গ্যালন করে একটা দ্রবণ ওটার মধ্যে প্রবেশ করানো হচ্ছে, প্রতি মিনিটে 3 গ্যালন, ঠিক আছে। আবার সেখান থেকে সেখানে অলরেডি আগে থেকে একটা ব্রাইন সলিউশন অলরেডি রাখা আছে, ঠিক আছে, যে এটা হোল্ডস 300 গ্যালনস অফ ব্রাইন সলিউশন। অলরেডি ওই পাত্রের মধ্যে 300 গ্যালন আরেকটা দ্রবণ ছিল, ঠিক আছে। এবং ওই যেই দ্রবণটা ওই পাত্রের মধ্যে রাখা ছিল সেটার মধ্যে 50 পাউন্ড লবণ অলরেডি ডিজলভ করা ছিল ওই 300 গ্যালনের মধ্যে, ঠিক আছে। এখন নতুন আর একটা দ্রবণ সেটা 3 গ্যালন পার মিনিট হিসেবে এন্টার করা হচ্ছে ওই পাত্রের মধ্যে, এবং এই এন্টার করার পর ওখানে নাড়ানো হচ্ছে, খুব ভালোভাবে স্টির করা হচ্ছে। তারপরে হচ্ছে আবার সেটাকে 3 গ্যালন পার মিনিটে আউটপুট বের করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ ইনপুট কারো মাইক্রোফোন, তাজেদুল ইসলাম মাইক্রোফোনটা মিউট করলে ভালো হয়। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো ইনপুট রেট আর আউটপুট রেট যেহেতু সমান তাহলে আমাদের এই পাত্রে আমাদের দ্রবণের পরিমাণ সবসময় কনস্ট্যান্ট 300 গ্যালনই থাকবে, এটা তো বোঝাই যাচ্ছে। আচ্ছা, তো এখন যেটা বলছে যে আমাদের এই যে ইনপুট যে ফ্লোটা, সেই ইনপুট মানে ইনফ্লোতে কনসেন্ট্রেশন আবার দেয়া আছে 2 পাউন্ড পার গ্যালন, ঠিক আছে। তাহলে কয়টা জিনিস দেওয়া আছে দেখো, যে ইনপুট রেট একটা হচ্ছে যে কি হারে ওই দ্রবণটা যাচ্ছে ওই পাত্রের মধ্যে, সেটা হচ্ছে কত প্রতি মিনিটে কত গ্যালন, ঠিক আছে, প্রতি মিনিটে কত গ্যালন কি হারে যাচ্ছে।
এটা যে রেট অফ ইনফ্লো বা ইনপুট রেট অফ ব্রাইন, ঠিক আছে। আর এই যে দ্রবণটা যাচ্ছে সেই দ্রবণের কনসেন্ট্রেশন কত, কনসেন্ট্রেশন হচ্ছে এই 2 পাউন্ড পার গ্যালন, প্রতি গ্যালনে 2 পাউন্ড করে আসে এই যেই ফ্লোটা আমি দিচ্ছি ভিতরে, ঠিক আছে। আচ্ছা, আর 300 গ্যালনের একটা আগে থেকে ছিল এখানে, সেটার মধ্যে 50 পাউন্ড লবণ অলরেডি মিক্স করা ছিল, এটার মধ্যে 50 পাউন্ড লবণ মিক্স করা ছিল। আর হচ্ছে আউটপুট যেটা হচ্ছে সেটাও 3 গ্যালন পার মিনিটে আউটপুট হচ্ছে সেম রেট। এখন তোমাকে বের করতে হবে যে হাউ মাচ সল্ট উইল বি ইন দ্য ট্যাঙ্ক আফটার আ লং টাইম, ঠিক আছে। দীর্ঘ সময় পরে ওই ট্যাঙ্কের মধ্যে লবণের পরিমাণ কত হবে। শুরুতে লবণের পরিমাণ হচ্ছে 500 পাউন্ড, সরি 50 পাউন্ড, 50 পাউন্ড লবণ আর 300 গ্যালন পানি, ঠিক আছে, প্রথমে পাত্রের মধ্যে আছে। এখন দীর্ঘ সময় পরে এই যে তুমি যখন এই প্রসেসটা অনেকক্ষণ চালাতে থাকবা, তখন আলটিমেটলি ওই আউটপুটে সরি ওই ট্যাঙ্কের মধ্যে লবণের পরিমাণ কত হবে, এটা আমরা বের করতে যাচ্ছি। তো এখানে দেখো আগের মতো dx/dt, এটাকে আমি যদি একটা কম্পার্টমেন্ট হিসেবে চিন্তা করি, যে পাত্রটা হচ্ছে একটা কম্পার্টমেন্ট, এই ইনপুট আসতেছে এবং আউটপুট যাচ্ছে, ঠিক আছে। তো dx/dt ইনপুট রেট অফ, এখানে আমাদের বের করতে হবে কি হাউ মাচ সল্ট, মানে সল্ট নিয়ে আমরা টেস্ট, যে সল্ট নিয়ে আমাদের মাথা ব্যথা যে কতটুকু আলটিমেটলি শেষ পর্যন্ত কতখানি থাকবে, ঠিক আছে, সল্টের পরিমাণ। তাহলে ইনপুট রেট অফ সল্ট মাইনাস এক্স অফ টি যদি হচ্ছে অ্যামাউন্ট অফ সল্ট নির্দেশ করে ওই কম্পার্টমেন্টে বা পাত্রে, যে এনি টাইম টিতে কি পরিমাণ লবণ আছে, ঠিক আছে। ওই পাত্রের 300 গ্যালন যে কনস্ট্যান্ট যে আমার দ্রবণ, সেটার মধ্যে লবণের পরিমাণ যদি, কারণ বুঝতে পারছি লবণের পরিমাণটা চেঞ্জ হবে। প্রথমে তো আমি 50 পাউন্ড হচ্ছে দিচ্ছি 300 গ্যালনের মধ্যে, তারপরে যখন আর একটা দ্রবণ ওটার মধ্যে মিক্স করতেছে, ও যেই দ্রবণের মধ্যে আবার কনসেন্ট্রেশন আলাদা, ঠিক আছে, সেটার মধ্যে হচ্ছে কনসেন্ট্রেশন হচ্ছে প্রতি গ্যালনে 2 পাউন্ড লবণ। তো এই কারণে যখন মিক্স করবো তখন তো লবণের পরিমাণটা চেঞ্জ হতে থাকবে। তো এই কারণে আমরা ধরে নিলাম যে এক্স অফ টি ডিনোটস দ্য অ্যামাউন্ট অফ সল্ট এট টাইম টি ইন দ্য ট্যাঙ্ক, ঠিক আছে। তো তাহলে সেটার পরিবর্তনের হার সমান সমান ইনপুট রেট অফ সল্ট মাইনাস আউটপুট রেট অফ সল্ট, যেটাকে আমি নাম দিলাম যে আর ইন মাইনাস আর আউট, সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। এখন এই আর ইন আর আর আউট এই দুইটা আগে হিসাব করতে হবে। আর ইন হচ্ছে কি ইনপুট রেট অফ সল্ট, ঠিক আছে। তো এটা হিসাব করার সবচেয়ে সহজ ফর্মুলা হচ্ছে যে কনসেন্ট্রেশন অফ সল্ট ইন দ্য ইনফ্লো, এটাকে গুণ করতে হবে ইনপুট রেট অফ ব্রাইন। এই জিনিসটা বোঝা যায় কিনা, যে আমি আসলে ইনপুট রেট অফ সল্ট কিন্তু আর ইন, যে লবণ কি হারে ঢুকতেছে ওই কম্পার্টমেন্টে সেটা জানতে চাচ্ছি, নট ওই দ্রবণ কি হারে ঢুকতেছে। দ্রবণ যে তরল পদার্থ সেটা ঢুকতেছে, সেটা দেওয়াই আছে 3 গ্যালন, এই যে 3 গ্যালন পার মিনিট, ঠিক আছে, প্রতি মিনিটে 3 গ্যালন করে দ্রবণটা ঢুকতেছে, ঠিক আছে। বাট আমার জানা দরকার যে প্রতি মিনিটে কয় পাউন্ড করে লবণ ঢুকতেছে। তো এখন আবার আমি দেওয়া আছে যে প্রতি গ্যালনে, এই সেটা বের করার জন্য আমাদের কনসেন্ট্রেশনটা লাগবে, যে প্রতি গ্যালনেই 2 পাউন্ড করে লবণ আছে প্রতি গ্যালনে। যেহেতু প্রতি মিনিটে 3 গ্যালন করে লবণ পানি ঢুকতেছে, লবণ পানি বা দ্রবণ ঢুকতেছে, আর প্রতি গ্যালনে 2 পাউন্ড করে লবণ আছে, তার মানে কি প্রতি মিনিটে আমার 6 পাউন্ড করে লবণ ঢুকতেছে আলটিমেটলি। আবার বলি যে প্রতি গ্যালনে 2 পাউন্ড লবণ, আর প্রতি মিনিটে 3 গ্যালন করে পানি ঢুকতেছে, লবণ পানি। তাহলে প্রতি মিনিটে 3 গ্যালনে 3 দুগুণে 6 পাউন্ড করে লবণ ঢুকতেছে। এই কারণেই কনসেন্ট্রেশনের সাথে আমরা ইনপুট রেট অফ ব্রাইন এই দুটো গুণ করলাম, ঠিক আছে। এই জিনিসটা আশা করি বোঝা গেছে। তার মানে আমার এই ইনপুট রেট অফ সল্ট বা আউটপুট রেট অফ সল্ট এটা বের করার ফর্মুলা খুব ইজি, যে আমার যেই হারে ওই দ্রবণটা আসতেছে সেইটাকে ওই দ্রবণের কনসেন্ট্রেশন যেটা সেটা দিয়ে গুণ করলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কনসেন্ট্রেশন রেট অফ সল্ট ইন দ্য ইনফ্লো ইনটু ইনপুট রেট অফ দ্য ব্রাইন, ঠিক আছে। পরীক্ষায় যদি তোমার সরাসরি ইনপুট রেট অফ দ্য সল্ট দিয়ে দেয় তাহলে তো আর গুণ করার দরকার নেই, ঠিক আছে। এখানে যেহেতু আমাদের সরাসরি ইনপুট রেট অফ সল্ট দেয় না, দিস হচ্ছে ইনপুট রেট অফ সলিউশন, ব্রাইন সলিউশন, আর এই সলিউশনের মধ্যে আবার ঘনত্ব কতটুকু আছে সেটাও বলে দিচ্ছে, এই কারণে গুণ করতেছে। সরাসরি দিয়ে দিলে তো আর গুণ করা লাগতো না। আচ্ছা,
তাহলে আউটপুট রেটের ক্ষেত্রেও সেম একই লজিক, যে আর আউটটাও ওই সেম ভাবে একই ফর্মুলা দিয়ে হিসাব করতে হবে। তাহলে এখানে দেখো আমরা হিসাব করা আছে যে আর ইন সমান সমান হবে যে কনসেন্ট্রেশন হচ্ছে 2 পাউন্ড পার গ্যালন, এই যে যেটা ঢুকতেছে সেটাতে 2 পাউন্ড পার গ্যালন হচ্ছে এটা কনসেন্ট্রেশন লবণের। তাহলে 2 পাউন্ড পার গ্যালন ইনটু প্রতি মিনিটে 3 গ্যালন করে যাচ্ছে। তাহলে এখানেও তুমি দেখো যে 3 দুগুণা 6, আর এই যে গ্যালন আর গ্যালন হচ্ছে কাটা যায়, তাহলে 6 পাউন্ড পার মিনিট, প্রতি মিনিটে তাহলে 6 পাউন্ড করে লবণ ঢুকতেছে। এরপর হচ্ছে আর আউট। এখন তাহলে আর আউটটা হিসাব করি। আর আউট যেটা দেয়া আছে এটা বোঝা যায় কিনা, আউটপুট রেট অফ সল্ট। তো এখন চিন্তা করে দেখো যে প্রথমে আমরা যখন হচ্ছে এই দ্রবণটা এটার মধ্যে ঢুকবে, ঢোকার পরে এটাকে নাড়ানো হবে, নাড়ালে কি হবে, আমাদের কনসেন্ট্রেশনটা চেঞ্জ হয়ে যাবে। প্রথমে তো 300 গ্যালনের মধ্যে 50 পাউন্ড লবণ আমি ইনিশিয়ালি দিয়ে রাখছি, ঠিক আছে, 300 গ্যালনের মধ্যে। ওই সময় কনসেন্ট্রেশন হচ্ছে 50/300 কনসেন্ট্রেশন যদি বের করি পাউন্ড পার গ্যালন, যেহেতু 300 গ্যালন পানিতে হচ্ছে 50 পাউন্ড লবণ দ্রবীভূত করা আছে। তাহলে 500 বাই হচ্ছে 50 বাই হচ্ছে 300 পাউন্ড পার গ্যালন হচ্ছে প্রথম ইনিশিয়ালি একেবারে t=0 এই ট্যাঙ্কের মধ্যে যে দ্রবণ আছে সেটাতে কনসেন্ট্রেশন। তো এখন আস্তে আস্তে যখন আমি ওই আরেকটা দ্রবণ হচ্ছে এন্টার করবো, তখন এখানে এই কনসেন্ট্রেশনটা চেঞ্জ হবে, লবণের পরিমাণ যেহেতু চেঞ্জ হবে। তো যেহেতু আমি ধরে নিচ্ছি যে কোনো সময় টিতে, যে কোনো সময় টিতে লবণের পরিমাণ হচ্ছে এক্স অফ টি, তাহলে লবণের পরিমাণ হচ্ছে এক্স অফ টি, আর ওই দ্রবণ ট্যাঙ্কের মধ্যে পানির পরিমাণ, দ্রবণের পরিমাণ কত থাকতেছে, ওটা তো 300 পাউন্ডই থাকতেছে, যেহেতু একই রেটে ঢুকতেছে এবং একই রেটে বের হচ্ছে, ঠিক আছে। 3 গ্যালন করে ঢুকতেছে প্রতি মিনিটে এবং 3 গ্যালন করেই বের হচ্ছে। তাহলে এখানে তো 300 গ্যালন আর চেঞ্জ হবে না, তাহলে নিচে তো 300ই থাকবে, ঠিক আছে। যে কোনো সময়ে লবণের পরিমাণটা চেঞ্জ হচ্ছে, বাট ভলিউম যেটা সেটা তো 300 গ্যালনই থাকতেছে। তার মানে আমার যে কোনো সময়ে কনসেন্ট্রেশনের ফর্মুলা হবে যে এক্স অফ টি ডিভাইডেড বাই 300 পাউন্ড পার গ্যালন। এটাই যে এখানে লেখা হয়েছে যে কনসেন্ট্রেশন এক্স অফ টি ডিভাইডেড বাই 300 পাউন্ড পার গ্যালন। এখন এটাকে গুণ করতে হবে কি আউটপুট রেট, আউটফ্লোর যে রেট আর কি, আউটপুট রেট যেটা, সেটা হচ্ছে 3 গ্যালন পার মিনিট, সেম ইনপুট রেটের। তাহলে এখন এটাকে কাটাকাটি করো, তাহলে আসে হচ্ছে এক্স অফ গ্যালন গ্যালন কাটা 300 কে কাটলে 100, তার মানে হচ্ছে এক্স অফ টি বাই 100 পাউন্ড পার মিনিট। এটা হচ্ছে আউটপুট রেট অফ সল্ট। কারো কি আর আউট বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? এই যে আর আউটটা যে আমরা হিসাব করছি, এটা যদি বুঝতে কারো সমস্যা হয় তাহলে বলতে পারো। স্যার আর আউটটা আরেকবার বলুন। আর আউট, আমার ফর্মুলা আর আউট হিসাব করতে লাগবে হচ্ছে কি কনসেন্ট্রেশন ইন দ্য কি concentration of salt in the outflow, নাকি? এটা তো বুঝতেছো, concentration of salt in the outflow, যে আউটফ্লোতে কি পরিমাণ কনসেন্ট্রেশন আছে, ঘনত্ব আছে লবণের। এখন আউটফ্লোটা তো এই ট্যাঙ্কের মধ্যে যে পানিটা আছে, দ্রবণটা আছে, সেটাই তো আউটফ্লো হবে। এই ট্যাঙ্কের মধ্যে যে ঘনত্ব, ট্যাঙ্কের মধ্যে যে দ্রবণটা আছে সেটাতে লবণের ঘনত্ব, আর এই আউটফ্লোতে লবণের ঘনত্ব তো সেম, ঠিক আছে, কারণ ওইটাই তো বের হচ্ছে। তো তাহলে আমি এই দ্রবণের ট্যাঙ্কের মধ্যে যে দ্রবণটা আছে সেটার লবণের ঘনত্ব বের করা আর আউটফ্লো লবণের ঘনত্ব বের করা একই কথা। তাহলে আর আউট বের করতে কনসেন্ট্রেশন অফ দ্য সল্ট ইন দ্য আউটফ্লো লাগবে এবং সেটাকে গুণ করতে হবে পরে এই যে আউটপুট রেট দিয়ে। তো আউটপুট রেট তো আমার অলরেডি দেয়াই আছে 3 গ্যালন পার মিনিট, এটা তো নিয়ে তো আর কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে যে কনসেন্ট্রেশনটা কিভাবে বের করবো। কনসেন্ট্রেশন যে বললাম যেহেতু আউটফ্লো আর এই ট্যাঙ্কের ভেতরে সেম, তাহলে ট্যাঙ্কের ভেতরেরটা আমি চিন্তা করি যে ট্যাঙ্কের ভেতরে কনসেন্ট্রেশন কত যে কোনো সময়। শুরুতে হচ্ছে 50/300, এটা তো বোঝা যায় কারণ শুরুতে আমার 50 পাউন্ড লবণ ছিল 300 গ্যালন পানির মধ্যে, এই কারণে যে লবণের পরিমাণ ডিভাইডেড বাই পানির পরিমাণই তো হচ্ছে আমার ঘনত্ব, লবণের ঘনত্ব। তাহলে
এটা হচ্ছে শুরুতে t ইকুয়ালস টু 0 তে, ঠিক আছে? কিন্তু পরবর্তীতে যখন আমার যেহেতু লবণের পরিমাণ চেঞ্জ হয়ে যাচ্ছে নতুন আরেকটা দ্রবণ আসার কারণে, এবং লবণের পরিমাণ যে কোনো সময়ে আমি ধরে নিচ্ছি যে x অফ t, লবণের পরিমাণ x অফ t পাউন্ড, ঠিক আছে, at any time t, ঠিক আছে, at any time t equals to t, t এর যে কোনো ভ্যালুর জন্য তুমি লবণের পরিমাণ ধরে নিলাম যে x অফ t পাউন্ড। তাহলে যে কোনো সময় আমি যদি কনসেন্ট্রেশন বের করতে চাই তাহলে x অফ t টাকে ভলিউম দিয়ে ভাগ করতে হবে। ভলিউমটা কত? ভলিউম তো আমার কনস্ট্যান্ট 300 গ্যালনই থাকতেছে, যেহেতু আউটপুট আর ইনপুট রেট সেম, এটা তো আর চেঞ্জ হবে না। তাহলে x অফ t ডিভাইডেড বাই 300 পাউন্ড পার গ্যালন, এটা হচ্ছে আমার এই ট্যাঙ্কের ভেতরের যে দ্রবণ আছে 300 গ্যালন, সেইটার মধ্যে লবণের ঘনত্ব। এখন সেইটাকে জাস্ট আমি ওই যে আউটপুট রেটটা দিয়ে গুণ করলেই তো আমার আর আউটটা চলে আসতেছে। তুমি কি ক্লিয়ার? আচ্ছা, ওকে। ওকে, তাহলে নেক্সট দেখো, এখানে এটা ছিল। আচ্ছা, তাহলে আর আউট বের হলো আর ইন বের হলো, ঠিক আছে? তাহলে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন dx বাই dt, dx বাই dt যেটা ছিল যে dx বাই dt সমান ইনপুট রেট মাইনাস আউটপুট রেট। ইনপুট রেট হচ্ছে 6, এখানে আবার ইউনিট লেখার দরকার নেই, ইউনিট ছাড়া আমরা লিখবো dx বাই dt সমান এই যে 6 হচ্ছে ইনপুট রেট আর মাইনাস আউটপুট রেট। আউটপুট রেট হচ্ছে xt বাই 100, তাহলে xt বাই 100 লিখে দিলাম। আর ইনিশিয়াল কন্ডিশন যে শুরুতে x টা কি ধরছি আমরা, যে অ্যামাউন্ট অফ সল্ট ইন দ্য ট্যাঙ্ক, ঠিক আছে, অ্যামাউন্ট অফ সল্ট ইন দ্য ট্যাঙ্ক। তো খেয়াল রাখতে হবে যে x ভ্যারিয়েবল দিয়ে তুমি কি রিপ্রেজেন্ট করতেছো। তাহলে যেহেতু আমাদের ইনিশিয়ালি ট্যাঙ্কের মধ্যে 50 পাউন্ড লবণ ছিল, এই জন্য x অফ 0 ইকুয়াল টু 50। তো এখন এটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার ইকুয়েশন? এনিওয়ান? হ্যাঁ, লিনিয়ার ইকুয়েশন। তাহলে এটাকে লিনিয়ার মেথডে সলভ করতে পারবা, এবং এটাকেও মনে হয় সেপারেবল করা যাবে। হ্যাঁ, করা যাবে, ঠিক আছে। তো সেপারেবল যেভাবেই করো আলটিমেটলি এটা আসবে x অফ t সমান 600 মাইনাস এই ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করার পর 600 মাইনাস 550 e টু দি পাওয়ার মাইনাস t বাই 100। তো এখন আমাদের জানতে চাইছে যে আফটার এ লং পিরিয়ড অফ টাইম কি পরিমাণ লবণ থাকবে ওই সলিউশনে। তো x অফ t টাই তো আমার লবণের পরিমাণ দিচ্ছে যে কোনো সময়। তো আফটার এ লং টাইম মানে হচ্ছে কি t টেন্ডস টু ইনফিনিটি। তাহলে t টেন্ডস টু ইনফিনিটি যদি করি তাহলে এই টার্মটা এই যে মাইনাস এটা 0 হয়ে যাবে, 0 দিকে চলে যাবে, তার মানে 600 পাউন্ড, ঠিক আছে। 600 পাউন্ড লবণ ইন দ্য লং রান, ওই ট্যাঙ্কের যে সলিউশন সেটার মধ্যে 600 পাউন্ড লবণ হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এই মিক্সিং প্রবলেম আরেকটা দেয়া আছে, এটা একটু একটু চেঞ্জিং, ঠিক আছে। এটা দিয়েই আজকে শেষ করে দিচ্ছি, এটাই লাস্ট, এরপর আর কিছু নাই। একটু খেয়াল করো, এখানে সেম, অনেকটা সেম, ঠিক আছে, বাট পার্থক্য হচ্ছে তুমি ইনপুট রেট আর আউটপুট রেটটা সেম না, ঠিক আছে। আমাদের ইনপুট রেট দেয়া আছে 6 লিটার পার মিনিট, প্রতি মিনিটে 6 লিটার করে, আর আউটপুট রেট হচ্ছে প্রতি মিনিটে 5 লিটার করে। তাহলে এই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে এটা তো বুঝতেই পারতেছো, যে যেহেতু ইনপুট হচ্ছে বেশি 1 লিটার করে বেশি প্রতি মিনিটে, আউটপুট যেহেতু কম হচ্ছে, তাহলে এক সময় এই পাত্রটা কি ওভারফ্লো হবে, পাত্রটা পুরোটা পরিপূর্ণ হবে এবং এক সময় ওভারফ্লো হয়ে যাবে, ঠিক আছে। এবং পাত্রের বলা আছে যে পাত্রের উপরে কোনো ঢাকনা নাই, মানে টপটা হচ্ছে ওপেন, এবং এক সময় এটা ওভারফ্লো হয়ে পড়া শুরু করবে, যেহেতু আমার ইনপুট রেটটা বেশি আউটপুট রেটের চেয়ে। এবং বলা আছে যে অলরেডি এটার মধ্যে 1000 লিটার পিওর ওয়াটার, তার মানে কি ওটার মধ্যে কোনো লবণ নাই। পিওর ওয়াটার মিন্স লবণের পরিমাণ 0। এই কারণে দেখো যে এখানে লেখা হয়েছে x অফ 0 ইকুয়াল টু 0 কেজি। x যেহেতু আমার অ্যামাউন্ট অফ সল্ট ইন দা সলিউশন, তাহলে যেহেতু আমার প্রথমে 1000 লিটার জাস্ট পানি ছিল ওই পাত্রের মধ্যে, এই কারণে x অফ 0
ইকুয়াল টু 0 কেজি, কোনো লবণ নাই, ঠিক আছে। আচ্ছা, তো এটা এই জন্য সেট করছি। তো 1000 লিটার অলরেডি ওটার মধ্যে পানি ছিল, তো আমার 6 লিটার পার মিনিট করে একটা দ্রবণ ওটার মধ্যে ইনপুট করা হচ্ছে, যেই দ্রবণে লবণের ঘনত্ব হচ্ছে 0.1 কেজি পার লিটার, প্রতি লিটারে 0.1 কেজি করে লবণ মিক্স করা আছে। সেটা ওখানে ওই যে আগের মতোই ওখানে স্থির করে আবার 5 লিটার পার মিনিট হারে বের করে দেওয়া হচ্ছে। এবং এইখানে তোমার কয়েকটা কোশ্চেন, টোটাল 4টা কোশ্চেন করা হয়েছে। প্রথম কোশ্চেন হচ্ছে যে কখন ট্যাঙ্কটা ওভারফ্লো হবে, ট্যাঙ্কটা কখন পুরোপুরি ভরে গিয়ে তারপরে ওভারফ্লো হওয়া শুরু করবে। এটা তো একেবারে ইজি, কেউ একজন বলো দেখি কয় মিনিট পরে বা কয় ঘন্টা পরে গিয়ে হচ্ছে ওভারফ্লো হবে। এই ট্যাঙ্কের ক্যাপাসিটি বলা আছে 1100 লিটার। মাল্টিপ্লাই করলেই হয়ে যায় 1 এর সাথে। মাল্টিপ্লাই, হ্যাঁ সরি স্যার, ডিভাইড করতে হবে স্যার। মাল্টিপ্লাই, আচ্ছা হ্যাঁ ডিভাইড করলেও হবে, মাল্টিপ্লাই ঠিক আছে। তুমি অ্যান্সারটা বলো। 1100 মিনিট। আরে না রে বাবা, ওটা তো হচ্ছে খালি থেকে শুরু করলে। যদি ওই ট্যাঙ্কটা খালি থাকতো তাহলে তুমি 6 লিটার করে ইনপুট করতেছো, 5 লিটার করে বের করতেছো, তার মানে ও স্যার 100 মিনিট স্যার, 100 মিনিট। হ্যাঁ এখানে অলরেডি আমার এই জিনিসটা খেয়াল করতে যে অলরেডি যে কনসিডারের ট্যাঙ্ক হোল্ডিং অলরেডি 1000 লিটার, তার মধ্যে পিওর ওয়াটার পানি আছে, ঠিক আছে। জি স্যার। ঠিক আছে, আপনাদের কথা ঠিক আছে। তাহলে যেহেতু 1000 লিটার আছে আর টোটাল ক্যাপাসিটি হচ্ছে তার 1100 লিটার, মানে আর 100 লিটার সে ফাঁকা আছে, ঠিক আছে। তো প্রতি মিনিটে যেহেতু 1 লিটার করে তোমার ওখানে জমা হচ্ছে, সেই কারণে 100 মিনিট পরে তাহলে ওভারফ্লো হবে। এটা তো খুবই ইজি কোশ্চেন। নেক্সট যেটা আছে যে বি নাম্বার, হোয়াট উইল বি দ্য কনসেন্ট্রেশন অফ সল্ট ইন দ্য ট্যাঙ্ক এট দ্য ইনস্ট্যান্ট ইট ওভারফ্লোস। জানতে চাইছে যে যেই মুহূর্তে এটা ওভারফ্লো হয়ে যাচ্ছে, অর্থাৎ 100 মিনিটের সময় ওই ট্যাঙ্কের মধ্যে লবণের কনসেন্ট্রেশনটা কতটুকু হবে, ঠিক আছে। তো এটা বের করতে হলে আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশন এর সাহায্য নিতে হবে। থার্ড যে কোশ্চেনটা আছে, হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ সল্ট ইন দ্য ট্যাঙ্ক এট টি ইকুয়ালস টু 150 মিনিট, 150 মিনিটে গিয়ে হচ্ছে কনসেন্ট্রেশন কত হবে, সেটার জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন লাগবে। আর ফাইনালি ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ সল্ট ইন দ্য ট্যাঙ্ক আফটার এ লং পিরিয়ড অফ টাইম। আমরা ধরে নিচ্ছি যে ওই ওভারফ্লো হওয়ার পরেও 100 মিনিটে গিয়েই তো তোমার ওভারফ্লো হয়ে যাবে, তো 100 মিনিটের পরেও তুমি এই সিস্টেমটা রান করতে থাকবে, তোমার এখান দিয়ে অলরেডি ওভারফ্লো হতে থাকবে, বাট তোমার এই 6 লিটার করে এন্টার করা আর 5 লিটার করে এই পাশ দিয়ে বের হওয়া এটা চলতেই থাকবে, এটা আমরা বন্ধ করবো না, ঠিক আছে। তো আলটিমেটলি তাহলে এই সিচুয়েশন গুলো আমাকে প্রেডিকশন করতে হবে যে কখন আসলে অ্যামাউন্ট বা কনসেন্ট্রেশন লবণের কিরকম হবে। তো 1 নম্বর কোশ্চেনটা আমরা অ্যান্সার করলাম। সেকেন্ড কোশ্চেন অ্যান্সার করার জন্য, অর্থাৎ বি নাম্বার, যে ওভারফ্লো হওয়ার মুহূর্তে লবণের কনসেন্ট্রেশন কত হবে। ওভারফ্লো হওয়ার আগ পর্যন্ত তাহলে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা মডেল ইকুয়েশন দিয়ে মডেল করতে হবে। এখানে একটু চিন্তা খেয়াল করে দেখো, ওভারফ্লো হওয়ার আগে আর ওভারফ্লো হওয়ার পরে সিচুয়েশন কিন্তু ডিফারেন্ট, এবং ডিফারেনশিয়াল ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। কারণ ওভারফ্লো হওয়ার আগ পর্যন্ত তোমার ওই ট্যাঙ্কিতে ওই কম্পার্টমেন্টে পানি লবণের দ্রবণ ঢুকতেছে 6 লিটার, ইনপুট রেট হচ্ছে 6 লিটার পার মিনিট, আর আউটপুট কিন্তু 5 লিটার পার মিনিট। এটা কিন্তু চেঞ্জ হবে না ওভারফ্লো হওয়ার আগ পর্যন্ত। বাট যেই মুহূর্ত থেকে ওভারফ্লো শুরু হবে তখন কিন্তু আউটপুট রেটটা চেঞ্জ হয়ে যাবে, কারণ আমাদের এখান দিয়ে তো 5 লিটার করে বের হবে, আর এই যে প্রতি মুহূর্তে যে 1 লিটার করে এক্সট্রা এক্সেস আসতেছে সেটা তোমার এই উপর দিয়ে উপরের সাইড দিয়ে বের হয়ে যাবে, তাই না। তার মানে টি ইকুয়ালস টু 100 মিনিট, 100 মিনিটের পরে গিয়ে আমার আউটপুট রেট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, 6 লিটার করেই ঢুকবে এবং 6 লিটার করেই বের হবে, ঠিক আছে। 5 লিটার এখান থেকে বের হবে আর 1 লিটার এক্সেস এটা উপর দিয়ে বের হবে। তো এই কারণে যেহেতু আউটপুট রেট চেঞ্জ হয়ে যাবে, আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনও চেঞ্জ হয়ে যাবে টি গ্রেটার অর ইকুয়ালস টু 100 এর জন্য, আর টি লেস অর ইকুয়ালস টু 100 এই রেঞ্জের জন্য হচ্ছে আমাদের অন্য আরেকটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই কারণে আমরা দুইটা আলাদাভাবে সলভ করতে হবে, ঠিক আছে। তো প্রথমে ওই ওভারফ্লো হওয়ার আগ পর্যন্ত যেটা সেটা আগে করি। তো ওই আগের মতোই যে এই রেঞ্জের জন্য ওভারফ্লো হওয়ার আগ পর্যন্ত আমার ইনপুট রেট তো আগের মতোই আমরা বলছি যে ইনপুট রেট হচ্ছে 6 লিটার পার মিনিট, প্রতি মিনিটে 6 লিটার করে দেয়া হচ্ছে, আর কনসেন্ট্রেশন প্রতি লিটারে
0.1 কেজি করে আছে, প্রতি লিটারে 0.1 কেজি আছে। তাহলে ইনপুট রেট অফ সল্ট হবে এই যে কনসেন্ট্রেশন ইনটু ইনপুট রেট, তার মানে হচ্ছে 0.6 কেজি পার মিনিট। আউটপুট রেট তাহলে কি হবে? আউটপুট রেটটা হিসাব করার সময় আগে মানে আমার কনসেন্ট্রেশন লাগবে এবং আউটপুট রেট লাগবে। তো আউটপুট রেট তো অলরেডি আছেই, আউটপুট রেট অফ দ্য সলিউশন 5 লিটার পার মিনিট দেয়াই আছে। এখন আউটপুট ফ্লোতে কনসেন্ট্রেশনটা কত, আমি আবার চিত্রতে যাই। আচ্ছা এখানে দেখো আচ্ছা লাগবে হচ্ছে আমাদের আউটপুট ফ্লোতে কনসেন্ট্রেশন কত আছে এটা বের করতে হবে। কনসেন্ট্রেশনকে তারপরে আমরা এই আউটপুট ফ্লোর রেট দিয়ে গুণ করব, ঠিক আছে? তো এখানে দেখো যে কোনো সময়ে কনসেন্ট্রেশন বের করতে হলে আমার লাগবে হচ্ছে লবণের পরিমাণ আর ওই ট্যাঙ্কের মধ্যে দ্রবণের পরিমাণ, ভলিউম, ঠিক আছে? লবণ কত কেজি আছে ডিভাইডেড বাই দ্রবণ কত লিটার আছে, ঠিক আছে? এটাই তাহলে তো ঘনত্ব পাওয়া যাবে। এখন যে কোনো সময় লবণের পরিমাণ আমি ধরে নিছি এক্স অফ টি, ঠিক আছে? যে কোনো টাইম টিতে লবণের পরিমাণ হচ্ছে এক্স অফ টি, তাহলে এক্স অফ টি লিখে দিলাম ডিভাইডেড বাই যে কোনো সময়ে ওই ট্যাঙ্কের মধ্যে দ্রবণের ভলিউম কত। এখন শুরুতে দ্রবণের ভলিউম কত ছিল? শুরুতে আমি বলে দিছি 1000 লিটার পানি ছিল, তাহলে 1000 লিটার তো শুরুতে, বাট এই 1000 লিটার তো কনস্ট্যান্ট না, যেহেতু আমার ইনপুট রেট হচ্ছে বেশি, আউটপুট রেট হচ্ছে 1 লিটার কম, তাহলে প্রতি মিনিটে সেখানে কি হচ্ছে 1 লিটার করে জমা হচ্ছে। এই কারণে তো সে 100 মিনিট পরে ওভারফ্লো করবে। তাহলে যে কোনো সময় টিতে এইটার ভলিউমটা আসলে কত হবে, কি পরিমাণ দ্রবণ থাকবে? 1000 প্লাস টি লিটার, এটা দেখো ঠিক আছে কিনা। তুমি যদি 1 মিনিট পরে চিন্তা করো, 1 মিনিট পরে তোমার আগে তো 1000 লিটার পানি ছিল, 1 মিনিট পরে ওই যে এখানে 6 লিটার আসছে, 5 লিটার বের হয়ে গেছে, তাহলে 1 লিটার আরো অ্যাড হয়েছে, ঠিক আছে? তাহলে এখন 1000 লিটার আগে ছিল প্লাস 1 লিটার। আবার 2 মিনিট পরে যদি চিন্তা করো, তাহলে 2 মিনিটে আবার আরো 1 লিটার বাড়বে, মানে 2 লিটার বাড়বে, তাহলে 1000 প্লাস 2। ইনফ্যাক্ট যেহেতু প্রতি মিনিটে পার মিনিটে 1 লিটার করে বাড়তেছে, 1 লিটার পার মিনিট, প্রতি মিনিটে 1 লিটার করে বাড়তেছে, তাহলে টি সময় পরে, টি সময় বা টি মিনিট পরে টি লিটার বাড়বে। 1 মিনিটে 1 লিটার বাড়ে, টি মিনিটে টি লিটার বাড়বে, তাহলে টি সময় পরে গিয়ে আমার ভলিউমটা হবে 1000 প্লাস টি লিটার, ঠিক আছে? 1000 তো আগে থেকে ছিল, তার সাথে টি যোগ হবে। বোঝা গেছে আইডিয়াটা? যদি এখানে 6 লিটারের 6 লিটার থাকতো আর এখানে যদি থাকতো 4 লিটার, ঠিক আছে, যে 4 লিটার করে আমি বের করে নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমার প্রতি মিনিটে 2 লিটার করে এক্সট্রা অ্যাড হচ্ছে, যে 1 মিনিটে 2 লিটার করে এক্সট্রা বাড়তেছে, তাহলে টি মিনিটে টুয়াইস টি লিটার বাড়বে। তার মানে আমার টি মিনিট পরে গিয়ে তখন হয়তো 1000 প্লাস টুয়াইস টি ইন্টু এল, মানে ইন্টু না টুয়াইস টি লিটার, এটা হয়তো যে কোনো সময় টিতে ভলিউমের পরিমাণ। তাহলে আমার কনসেন্ট্রেশনের ফর্মুলা আসলো এক্স অফ টি ডিভাইডেড বাই 1000 প্লাস টি, এটা হচ্ছে কনসেন্ট্রেশন কেজি পার লিটার, ঠিক আছে? কারো কি কোনো কোশ্চেন আছে? এই কনসেন্ট্রেশনটা বুঝতে কারো কোনো অসুবিধা হয়েছে? না স্যার। আচ্ছা ওকে, দেন তাহলে কনসেন্ট্রেশন যদি আমাদের বোঝা হয়ে যায়, তাহলে এরপরে তো কাজ খুবই ইজি। স্যার হ্যাঁ বলো। স্যার ওই ইনিশিয়ালি যদি পানির মধ্যে কোনো লবণ মিক্স থাকতো, হ্যাঁ তখন কি সেটার স্যার, অ্যামাউন্ট তো দেয়া থাকতো। হ্যাঁ তখন স্যার ওই আর আউটে কি এক্স অফ টি প্লাস ওই অ্যামাউন্টটা দিতাম এরকম? না, এক্স অফ টি প্লাস ওটা তো দেওয়া দরকার নেই, আমি তো এক্স অফ এক্স নিজেই তো ওই অ্যামাউন্ট প্রকাশ করতেছে। এক্স অফ, তুমি তো তখন যদি ইনিশিয়ালি যদি এখানে 10 কেজি থাকতো, তাহলে এক্স অফ 0 তো 10 ই রিপ্রেজেন্ট করে, জি স্যার। ঠিক আছে? এক্স অফ টি এর সাথে অ্যাড করতে হবে না, এক্স এক্স অলরেডি এক্স এর মধ্যে এটা চলে আসছে, ও আচ্ছা, হ্যাঁ জি স্যার। ঠিক আছে? ওকে আচ্ছা, তাহলে এক্স অফ টি এই যে দেখো এখানে সেটাই লেখা হয়েছে, এক্স অফ টি ডিভাইডেড বাই 1000 প্লাস টি কেজি পার লিটার, এটা হচ্ছে কনসেন্ট্রেশন, ইনটু হচ্ছে আউটপুট
ফ্লো হচ্ছে 5 লিটার পার মিনিট, কাটাকাটি করলে এটা আসে। দেন ওই যে dx বাই dt ইনপুট রেট মাইনাস আউটপুট রেট, জাস্ট ভ্যালু বসানো হয়েছে 0.6 মাইনাস 5x বাই 1000 প্লাস t। আর যেহেতু ইনিশিয়ালি আমাদের ওটা 1000 লিটার যে পানি ছিল সেটার মধ্যে কোনো লবণ ছিল না, তাই x অফ 0 সমান 0। দেন এটাকে সলভ করলে এই সলিউশনটা পাবা। এটা লিনিয়ার নাকি নন লিনিয়ার ইকুয়েশনটা? রিশাদ ওসমান খান বলো তো দেখি, এটা লিনিয়ার নাকি নন লিনিয়ার? রিশাদের মাইক্রোফোন একটু আগে অন করলো, এখন আবার নাই। জি স্যার। এটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার? স্যার আরেকবার বলবেন স্যার। এই ইকুয়েশনটা লিনিয়ার নাকি নন লিনিয়ার? এই 3 নাম্বার স্যার কোন ইকুয়েশনটা স্যার একটু? এই যে কোন ইকুয়েশন, আমি তো এত এখানে ওয়ার্কিং করতেছি তুমি তো। স্যার এটা লিনিয়ার। আচ্ছা ঠিক আছে স্যার এটা লিনিয়ার। ঠিক আছে ওকে লিনিয়ার। সো এটাকে সলভ করবা, এটাকে সলভ করে তারপরে হচ্ছে কনসেন্ট্রেশন আমাদের চাইছি কি বি নাম্বার ইকুয়েশনে। বি নাম্বার কোশ্চেনে বলছিল যে যেই মুহূর্তে ওভারফ্লো হয় সেই মুহূর্তে কনসেন্ট্রেশন কত হবে, লবণের কনসেন্ট্রেশন। ওভারফ্লো হয় হচ্ছে কততম মিনিটে? 100 মিনিটে, ঠিক আছে। তাহলে আমার বের করতে হবে কি এক্স অফ 100 নাকি? এখানে কনসেন্ট্রেশন বলছে, খেয়াল করো পরীক্ষায় কনসেন্ট্রেশন এক জিনিস আর অ্যামাউন্ট আরেক জিনিস। অ্যামাউন্ট মানে কত কেজি আছে, ঠিক আছে। যদি বলে অ্যামাউন্ট অফ সল্ট তাহলে তোমাকে বের করতে হবে কত কেজি সল্ট আছে বা কত পাউন্ড সল্ট আছে। আর যদি বলে কনসেন্ট্রেশন তাহলে ঘনত্ব মানে অ্যামাউন্ট ডিভাইডেড বাই ভলিউম। তাহলে কনসেন্ট্রেশন অফ সল্ট ইন দ্য ট্যাঙ্ক এট দ্য ইনস্ট্যান্ট ইট ওভারফ্লোস, যে মুহূর্তে ওভারফ্লো হয় সেই মুহূর্তে তাহলে কি হবে x অফ 100 ডিভাইডেড বাই এখানে আসলে t এর জায়গায় কত হবে 100, তার মানে 1100, ঠিক আছে। x অফ 100 হচ্ছে লবণের পরিমাণ, t ইকুয়ালস টু 100। 100 মিনিট সময়ে লবণের পরিমাণ কত সেটা তুমি এই যে এখানে t এর ভ্যালু 100 বসালে এখান থেকে পেয়ে যাবা। আর ভলিউম কত হবে 100 মিনিট পরে ভলিউম হবে হচ্ছে 1000 প্লাস 100, t এর ভ্যালু যেহেতু 100 তার মানে 1100, ঠিক আছে। তাহলে ভাগ করতে হবে, কিন্তু এটা খেয়াল রাখো পরীক্ষায় কনসেন্ট্রেশন বের করতে বলে নাকি অ্যামাউন্ট বের করতে বলে, এটা অবশ্যই খেয়াল করবা। দেন সি নাম্বার কোশ্চেন যেটা ছিল যে 150তম মিনিটে গিয়ে লবণের, এখানে আবার অ্যামাউন্ট জানতে চাইছে, কনসেন্ট্রেশন না পরিমাণ কত হবে। তো এখন টি যখন এই ওভারফ্লো যখন শুরু হবে তখন আমি বলছি আগেই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। কারণ আউটপুট রেট এখন সেম, ইনপুট রেটও 6 লিটার পার মিনিট, আউটপুট রেটও 6 লিটার পার মিনিট। 5 লিটার নিচ দিক দিয়ে এই যে এখানে আগে যে দিক দিয়ে বের হচ্ছে ওখানে দিয়ে বের হচ্ছে, আর 1 লিটার হচ্ছে উপর দিক দিয়ে বের হচ্ছে। তো এখন t গ্রেটার ইকুয়ালস টু 100 এর জন্য আমাদের তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তখন আসবে এই ইনপুট রেট তো আগের মতোই, ইনপুট রেট সেম থাকবে, বাট আউটপুট রেটটা এটা এই যে চেঞ্জ হয়ে যাবে। দেখো আউটপুট রেট হয়ে যাবে 6 লিটার পার মিনিট, আউটপুট রেট অফ দ্য সলিউশন 6 লিটার পার মিনিট হয়ে গেছে, এখানে ছিল আগে 5 লিটার, ঠিক আছে। আর এইটা চেঞ্জ হয়ে গেছে দেখো xt ডিভাইডেড বাই 1100। কারণ কি, কারণ ওই ট্যাঙ্কে তো 1100 বেশি ক্যাপাবিলিটি নাই, 1100 লিটার হচ্ছে তার হাইয়েস্ট ক্যাপাবিলিটি। তো তুমি তারপরে যতই তুমি দিতে থাকো ওই 1100 বেশি অংশ তো পড়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তাহলে 1100 পরিমাণ ওই ট্যাঙ্ক পুরোপুরি ফিল আপ থাকবে, তার মানে 1100 লিটার পরিমাণ ওখানে সলিউশন থাকবে। তবে ভলিউম অফ দ্য সলিউশন হচ্ছে 1100 লিটার, আর এক্স অফ টি হচ্ছে অ্যামাউন্ট অফ সল্ট। এই কারণেই এক্স অফ টি ডিভাইডেড বাই 1100, এটা হচ্ছে আমার এই 100 মিনিটের পরে এটাই হচ্ছে আমার কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন ইন দ্য ট্যাঙ্ক, ঠিক আছে, কনসেন্ট্রেশন অফ দ্য সল্ট, ঠিক আছে। তাহলে এক্স অফ টি ইজ ইকুয়াল টু এক্স অফ টি ডিভাইডেড বাই 1100 কেজি পার লিটার, এটা হচ্ছে কনসেন্ট্রেশন আসলো। তাহলে এটাকে 6 দিয়ে গুণ করো, 6 দিয়ে গুণ করলে এই যে 6x বাই 1100, তারপরে হচ্ছে এটা আবার আগেরটার চেয়ে তো এটা ইজিয়ার, ঠিক আছে সলভ করা, আগেরটার মধ্যে তো নিচে আবার টি ছিল। তো আর এখানে ইনিশিয়াল কন্ডিশন এক্স অফ 100, এখানে আরেকটা ব্যাপার, ইনিশিয়াল কন্ডিশন আমরা এক্স অফ 0 বলবো না, কারণ এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা অ্যাপ্লিকেবল হচ্ছে কি 100 বা তার পরবর্তী সময়ের জন্য, 100 মিনিট এবং তার পর থেকে। তাহলে এই মানে এক্স অফ 100 এর উপরে অ্যাপ্লাই হবে কন্ডিশনটা, ঠিক আছে, যে ওই সময়ে কত ছিল। এখন এইটা কত হবে,
আমি বলতেছি এই যে কোশ্চেন মার্ক দেয়া যেটা সেখানে কত বসাবো? এনিওয়ান? স্যার আগে যেটা বাই করলাম স্যার হ্যাঁ ওভারফ্লো এর সময় যে পরিমাণ সল্ট ছিল হ্যাঁ হ্যাঁ, ওই আগের যে এক্স অফ টি যেটা পাইছি সেখানে এক্স অফ 100 বসায় যে অ্যামাউন্টটা আসবে সেটা এখানে তোমার ইনপুট দিতে হবে আগের, অর্থাৎ বি নাম্বারে আমরা কনসেন্ট্রেশন বের করছি, বাট ওখান থেকে কনসেন্ট্রেশন না অ্যামাউন্টটা বের করতে হবে। এই যে এখানে এই জায়গাতে এক্স অফ 100 বসালে যে অ্যামাউন্টটা পাবা সেটা এখানে আসবে, ঠিক আছে? তারপরে তাহলে এই কন্ডিশন সহ এটাকে সলভ করলে এক্স অফ টি এর ফর্মুলা পেয়ে যাবা, এবং সেইখানে টি এর ভ্যালু 150 বসালে তুমি হচ্ছে এক্স অফ 150 অর্থাৎ অ্যামাউন্ট অফ সল্ট এট দ্য টাইম 150 মিনিট ওই সময় পেয়ে যাবে, ঠিক আছে? আর ডি নাম্বার যেটা সেটা তাহলে নিজেরা করবা যে টি টেন্ডস টু ইনফিনিটি হলে যে আফটার এ লং পিরিয়ড অফ টাইম কি ঘটবে এটা নিজেরা করে নিবা, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মোটামুটি মডেলিং শেষ, ঠিক আছে? মানে ফার্স্ট অর্ডার দিয়ে আরো অনেক করা যাবে, আগেই বলছি, বাট আমি মোটামুটি এগুলোই দেখালাম। তোমরা এগুলো তো দেখবাই অবশ্যই, স্লাইডে যেগুলো করাইছি, সেই সাথে বই থেকেও এক্সাম্পল এবং এক্সারসাইজ নিজেরা দেখার চেষ্টা করবা। যদি কোথাও কোনো সমস্যা হয় কোনো অঙ্ক করতে গিয়ে বা কোনো এক্সাম্পল লিখতে গিয়ে সেটা অবশ্যই আমাকে জানাবা গুগল ক্লাসরুমের মাধ্যমে বা ইমেল করে, ঠিক আছে? আর নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভিং সেটা শুরু করবো, হায়ার অর্ডার, ঠিক আছে? ওইটা আগে থেকে একটু দেখে রাখতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। তো যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে এই পর্যন্ত। হ্যালো স্যার। হ্যাঁ, আর যদি কিছু বলতেছো? হ্যালো হ্যাঁ স্যার, বলো। এখানে 150 এর জায়গায় যদি 50 বসাই আর আগেরটা যোগ করি, কারণ আগের 100 তো কন্ডিশন আলাদা, পরে না 50 না, এর পর তো তুমি তো কন্ডিশন এখানে, আলাদা হয়েছে স্যার। আরে বাবারে, এখানে তো তুমি ধরেই নিচ্ছ যে সেকেন্ড যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এটা টি গ্রেটার দেন 100 এর জন্য অ্যাপ্লিকেবল। মানে এর এর এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা অ্যাপ্লিকেশন শুরুই হয়েছে টি ইকুয়ালস টু 100 থেকে। এরপরে তাহলে তুমি এখানে তুমি বলেই দিলা যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ ভ্যালিড ফর দিস রেঞ্জ 100 বা তার চেয়ে বড়। তারপরে সেটা দিয়ে যে ফর্মুলা বের করলা সেখানে তুমি তাহলে টি ইকুয়ালস টু 50 কিভাবে বসাবা? বুঝো নাই? জি স্যার, জি স্যার, বুঝছি। তাহলে তো আর 50, তাহলে তো তোমার মানে ডেফিনেশনই স্যাটিসফাই করতেছে না, ঠিক আছে? ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট উইকে ইনশাল্লাহ দেখা হবে আবার। সবাই ভালো থেকো।